সচেতনতা। কোর্সের উদ্দেশ্য। পড়তে শেখার 5টি কার্যকর উপাদানের মধ্যে একটি হল ধ্বনি সচেতনতা। চলুন এক নজরে দেখে নেই কোর্সটি সম্পূর্ণ করার মাধ্যমে আমরা কি কি শিখব। ধ্বনি সচেতনতা কি তা বলতে পারবেন? ধ্বনি সচেতনতা কেন প্রয়োজন তা বলতে পারবেন? ধ্বনি সচেতনতার 3টি কাজ বলতে পারবেন। ধ্বনি চিহ্নিতকরণ বোঝা ও শ্রেণীকক্ষে কিভাবে চর্চা করতে হবে তা করে দেখাতে পারবেন। ধ্বনির মিলকরণ বোঝা ও শ্রেণীকক্ষে কিভাবে চর্চা করতে হবে তা করে দেখাতে পারবেন। শব্দের ধ্বনি বিভক্তিকরণ বোঝা ও শ্রেণীকক্ষে কিভাবে চর্চা করতে হবে তা করে দেখাতে পারবেন। আমরা জানলাম ধ্বনি সচেতনতার এই কোর্সে আমরা কি জানব। চলুন কোর্সের মূল অংশে ফিরে যাই এবং প্রথমেই জানি ধ্বনি সচেতনতা বলতে আমরা কি বুঝি। হোম বাটনে ক্লিক করে সূচিতে অথবা নেক্সট বাটনে ক্লিক করে পরের অংশে যাই। ধ্বনি সচেতনতা কি বা ধ্বনি সচেতনতা বলতে আমরা কি বুঝি? ধ্বনি সচেতনতা বলতে আওয়াজ বা ধ্বনি শুনে চিহ্নিত করতে পারা ও পরিবর্তন করতে পারার সামর্থ্যকে বোঝায়। ধ্বনি সচেতনতা পরিকল্পিতভাবে শেখাতে হয়। মনে রাখবেন, এটা সম্পূর্ণ মৌখিক। ধ্বনি সচেতনতার গুরুত্ব অপরিসীম। ধ্বনি সচেতনতা কেন প্রয়োজন তা আমরা পরবর্তী অংশে জানব। ধ্বনি সচেতনতার প্রয়োজনীয়তা। পড়তে শেখার দক্ষতা অর্জনে ধ্বনি সচেতনতা হল প্রথম ধাপ। গবেষণায় দেখা গেছে যে ধ্বনি সচেতনতায় দক্ষ না হওয়ার কারণে অনেক শিশু সঠিকভাবে পড়তে পারে না। চলুন দেখি ধ্বনি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন কেন। শিশুদের পঠন নির্ভর করে উচ্চারিত ধ্বনিগুলো একসাথে করে শব্দ তৈরির সক্ষমতার উপর। শিশুদের পড়া নির্ভর করে বিভিন্ন ধ্বনির সমন্বয়ের মাধ্যমে অর্থবোধক শব্দ তৈরি করতে পারার উপর। লেখা ও সঠিক বানান নির্ভর করে একটি শব্দকে ভেঙে এর ধ্বনিগুলোকে আলাদা করতে পারার উপর। শিশুরা ধ্বনি সচেতনতায় যত বেশি ভালো হবে, নির্দিষ্ট বর্ণের সাথে নির্দিষ্ট উচ্চারিত ধ্বনি মিলানো তাদের জন্য আরও সহজ হয়ে যাবে এবং এটা তাদের পড়তে সাহায্য করবে। সেশনের পরবর্তী সাউন্ড আইডেন্টিফিকেশন। প্রথমে ধ্বনি চিহ্নিতকরণ সম্পর্কে জানি। শব্দ হচ্ছে একগুচ্ছ ধ্বনির সমষ্টি। পড়ার ক্ষেত্রে ধ্বনিগুলোকে ধারাবাহিকভাবে সংযুক্ত করে একসাথে মিলিয়ে উচ্চারণ করা হয়। এখানে ফ ধ্বনি ও ল ধ্বনি সংযুক্ত করে একসাথে মিলিয়ে ফল উচ্চারণ করা হয়। সুতরাং শ্রুত শব্দের ধ্বনিগুলোকে চিহ্নিত করতে পারা পড়ার একটি অন্যতম দক্ষতা। ধ্বনি চিহ্নিতকরণ করার কাজে আমরা বিভিন্ন শব্দের প্রথম অথবা মাঝের অথবা শেষে নির্দিষ্ট ধ্বনিটি চিহ্নিত করার চর্চা করি। শিশুরা যদি কোন বর্ণের ধ্বনি কি তা চিনে বা জানে, তাহলে তা অপরিচিত শব্দ বানান করে পড়তে সহায়তা করে। এখন আমরা জানব ধ্বনি চিহ্নিতকরণ শ্রেণীকক্ষে কিভাবে চর্চা করা হয়। আমরা ভূমিকাতে জেনেছি শিখন শেখানো কৌশল সম্পর্কে। এই কৌশল অনুসরণ করেই ধ্বনি চিহ্নিতকরণ শ্রেণীকক্ষে চর্চা 3টি ধাপে করা হয়। ধাপ 1, আমি করি। এ ধাপে শিক্ষক প্রথমে কাজটি কিভাবে করতে হয় তা নিজে করে দেখান। ধাপ 2, আমরা করি। এ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থী কাজটি একসাথে করে। এবং ধাপ 3, তুমি করো। এ ধাপে শিক্ষার্থীরা কাজটি নিজে নিজে চর্চা করে। আপনি প্রতিটি ধাপে ক্লিক করবেন এবং এক একটি ধাপ কিভাবে শ্রেণীকক্ষে চর্চা করবেন তা আলাদা আলাদাভাবে ভিডিও দেখে জানবেন। 3টির চর্চার বর্ণনা পেতে হলে বর্ণনা বাটনে ক্লিক করুন। আমি করি। প্রথম ধাপে ক্লিক করুন। ধ্বনি সচেতনতার কাজ। ধ্বনি সচেতনতার প্রধানত কাজ 3টি। 1, ধ্বনি চিহ্নিতকরণ, ইংরেজিতে বলা হয় সাউন্ড আইডেন্টিফিকেশন। 2, ধ্বনির মিলকরণ বা সাউন্ড ব্লেন্ডিং। 3, শব্দ বা শব্দাংশের ধ্বনি বিভক্তিকরণ, ইংরেজিতে বলা হয় সাউন্ড সেগমেন্টিং।
স্ক্রিনে দেখানো ধ্বনি সচেতনতার কাজ বাটনে ক্লিক করে ওই কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রতিটি লেসনে কিছু কাজ এবং প্রশ্ন উত্তর পর্ব আছে, তা আপনাকে সম্পূর্ণ করতে হবে এবং পরবর্তী হোম বাটনে ক্লিক করে আবার আপনি এই পেজে ফিরে আসবেন। এই পেজ থেকে পর্যায়ক্রমে আপনাকে 3টি সেকশন সম্পূর্ণ করতে হবে। আমি করি, শিক্ষক কর্তৃক উপস্থাপন। ধ্বনি চিহ্নিতকরণের সময় তোমরা আগে আমাকে দেখবে, ঠিক আছে? এ সময় প্রথমে আমি করে দেখাবো, তারপর তোমরা সকলে আমার সাথে করবে এবং এরপরে তোমরা নিজেরা চর্চা করবে। মনে থাকবে? আর একটা জিনিস খেয়াল রাখবে, যখন আমি করব তখন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আমাকে দেখবে, ঠিক আছে? মনে থাকবে তো? ভুল হবে না তো? আচ্ছা, তাহলে আমরা কাজটা শুরু করি আজকে। হ্যাঁ, আজকে আমরা একটা ধ্বনির চর্চা করব। তোমরা সবাই করতে চাও? তাহলে আপাকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি কিছু শব্দ বলবো, হ্যাঁ, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমার প্রথম শব্দটা হচ্ছে চশমা। চশমা শব্দের প্রথম ধ্বনি হচ্ছে চ। আমার দ্বিতীয় শব্দটি হচ্ছে চমক। চমক শব্দের প্রথম ধ্বনিও হচ্ছে চ। আচ্ছা, এখন আমরা একটা খেলা খেলবো। খেলাটা হচ্ছে হাত তোলার খেলা। আমি কিছু শব্দ বলবো, শব্দগুলোর প্রথম ধ্বনি যদি চ হয় তাহলে আমি হাত তুলব, আর যদি চ না হয় তাহলে আমি হাত তুলব না, ঠিক আছে? তাহলে আগে আপা করি, আগে আমি করব, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, ঠিক আছে? চমচম। আগে আপা করি। চমচম। এই শব্দে আমি হাত তুলেছি, কারণ এই চমচমের প্রথম ধ্বনি হচ্ছে চ। আচ্ছা, পাহাড়। আমি হাত তুলিনি, কারণ পাহাড়ের চ ধ্বনিটি নেই। এই ধাপে শিক্ষক নিজে চিহ্নিতকরণে হাত তোলার খেলাটি খেলবেন এবং শিক্ষার্থীরা দেখবে। আমরা করি, শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক চর্চা। এবার আমরা সবাই একসাথে কাজগুলো করব, ঠিক আছে? আচ্ছা, আমি শুরু করলাম কিন্তু। চমচম। আমরা হাত তুলেছি, কারণ চমচমের প্রথম ধ্বনি হলো চ। আচ্ছা, আমরা হাত নামাই। পাহাড়। আমরা কেউ হাত তুলিনি, কারণ পাহাড়ে চ ধ্বনিটি নেই। আচ্ছা, সবাই খুব ভালো করেছো। এই ধাপে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই ধ্বনি চিহ্নিতকরণে হাত তোলার খেলাটি খেলবে। তুমি করো, শিক্ষার্থী কর্তৃক চর্চা। তাহলে তোমরা করবে এবার। আপা কিন্তু কিছু করবে না, আপা খালি শব্দগুলো বলবে। যেখানে চ ধ্বনি থাকবে সেখানে তোমরা হাত তুলবে, যেখানে চ ধ্বনি থাকবে না সেখানে তোমরা হাত তুলবে না, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, চক। হাত তুলেছ, গুড, হাত নামাও। সাগর। ওমা, তোমরা কেউ হাত তোলনি? কেন হাত তোলনি? চ নেই। আচ্ছা, খুব ভালো। আরেকটা শব্দ বলছি, চড়ুই। সবাই একসাথে হাত তুলেছ, কেন তুলেছ? চ আছে। আচ্ছা, হাত নামাই। ফল। কেউ হাত তুলনি কেন? চ নেই। গুড, ভেরি গুড। তোমরা সবাই বুঝতে পেরেছো না? আচ্ছা, সবাই সবার জন্য একটা তালি দাও। খুব ভালো। এই ধাপে শিক্ষার্থীরা শিক্ষক যেভাবে করে দেখিয়েছেন সেভাবে করবে এবং শিক্ষক প্রয়োজনীয় সহায়তা করবেন। ধ্বনি মিলকরণ। আসুন এবার ধ্বনি সচেতনতার আরেকটি কাজ ধ্বনি মিলকরণ সম্পর্কে জানি। ধ্বনি মিলকরণ হচ্ছে বিভিন্ন ধ্বনিগুলোকে ধারাবাহিকভাবে মিলিয়ে শব্দ তৈরি করতে পারার দক্ষতা।
শিক্ষার্থীদের ধ্বনি মিলকরণের দক্ষতা থাকলে নতুন শব্দ তৈরি করতে পারে, যা পরবর্তীতে অপরিচিত শব্দ পড়তে সহায়তা করে। ধ্বনির মিলকরণ বানান দক্ষতার উন্নয়ন ঘটায়, তাই ধ্বনি সচেতনতায় মিলকরণ খুবই গুরুত্বপূর্ণ। ধ্বনি মিলকরণের কাজটি 3 ধাপে চর্চা করা হয়। ধ্বনি মিলকরণ শ্রেণীকক্ষে চর্চা। ধ্বনি মিলকরণের শ্রেণীকক্ষে চর্চা 3টি ধাপে করা হয়। ধাপ 1 আমি করি। এ ধাপে শিক্ষক প্রথমে কাজটি কিভাবে করতে হয় তা নিজে করে দেখান। ধাপ 2 আমরা করি। এ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থী কাজটি একসাথে করেন। এবং ধাপ 3 তুমি করো। এ ধাপে শিক্ষার্থীরা কাজটি নিজে নিজে চর্চা করে। আপনি প্রতিটি ধাপে ক্লিক করবেন এবং এক একটি ধাপ কিভাবে শ্রেণীকক্ষে চর্চা করবেন তা আলাদা আলাদাভাবে ভিডিও দেখে জানবেন। 3টি ধাপের চর্চার বর্ণনা পেতে হলে বর্ণনা বাটনে ক্লিক করবেন। আমি করি প্রথম ধাপে ক্লিক করুন। এখন আমরা শিখব কয়েকটি ধ্বনি দিয়ে কিভাবে একটা শব্দ তৈরি করতে হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি ধ্বনির মিলকরণ। আগে আপু করব, ঠিক আছে? তারপরে তোমরা করবে। আগে দেখো। চ শ মা চশমা। চ শ মা চশমা। আবার করি। চ শ মা চশমা। তুমি করো শিক্ষার্থী কর্তৃক চর্চা। তাহলে তোমরা করবে এবার। আপা কিন্তু কিছু করবে না। আপা খালি শব্দগুলো বলবে। যেখানে চ ধ্বনি থাকবে সেখানে তোমরা হাত তুলবে, যেখানে চ ধ্বনি থাকবে না সেখানে তোমরা হাত তুলবে না, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা। চক। হাত তুলেছ, গুড। হাত নামাও। সাগর। ওমা, তোমরা কেউ হাত তুলোনি? কেন হাত তুলোনি? শনি। আচ্ছা, খুব ভালো। আরেকটা শব্দ বলছি, চড়ুই। সবাই একসাথে হাত তুলেছ। কেন তুলেছ? চ আছে। আচ্ছা, হাত নামাই। ফল। কেউ হাত তুলোনি কেন? চনে। গুড, ভেরি গুড। তোমরা সবাই বুঝতে পেরেছো না? আচ্ছা, সবাই সবার জন্য একটা তালি দাও। খুব ভালো। এই ধাপে শিক্ষার্থীরা শিক্ষক যেভাবে করে দেখিয়েছেন সেভাবে করবে এবং শিক্ষক প্রয়োজনীয় সহায়তা করবেন। ধ্বনি মিলকরণ। আসুন এবার ধ্বনি সচেতনতার আরেকটি কাজ ধ্বনি মিলকরণ সম্পর্কে জানি। ধ্বনি মিলকরণ হচ্ছে বিভিন্ন ধ্বনিগুলোকে ধারাবাহিকভাবে মিলিয়ে শব্দ তৈরি করতে পারার দক্ষতা। শিক্ষার্থীদের ধ্বনি মিলকরণের দক্ষতা থাকলে নতুন শব্দ তৈরি করতে পারে, যা পরবর্তীতে অপরিচিত শব্দ পড়তে সহায়তা করে। ধ্বনির মিলকরণ বানান দক্ষতার উন্নয়ন ঘটায়, তাই ধ্বনি সচেতনতায় মিলকরণ খুবই গুরুত্বপূর্ণ। ধ্বনি মিলকরণের কাজটি 3 ধাপে চর্চা করা হয়। ধ্বনি মিলকরণ শ্রেণীকক্ষে চর্চা। ধ্বনি মিলকরণের শ্রেণীকক্ষে চর্চা 3টি ধাপে করা হয়। ধাপ 1 আমি করি। এ ধাপে শিক্ষক প্রথমে কাজটি কিভাবে করতে হয় তা নিজে করে দেখান। ধাপ 2 আমরা করি। এ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থী কাজটি একসাথে করেন। এবং ধাপ 3 তুমি করো। এ ধাপে শিক্ষার্থীরা কাজটি নিজে নিজে চর্চা করে। আপনি প্রতিটি ধাপে ক্লিক করবেন এবং এক একটি ধাপ কিভাবে শ্রেণীকক্ষে চর্চা করবেন তা আলাদা আলাদাভাবে ভিডিও দেখে জানবেন। 3টি ধাপের চর্চার বর্ণনা পেতে হলে বর্ণনা বাটনে ক্লিক করবেন। আমি করি প্রথম ধাপে ক্লিক করুন। আমরা করি শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক চর্চা। এবার আমরা সবাই একসাথে করবো। এই যে বা হাতটা রাখি, বা হাত। হ্যাঁ, গুড। এবার ডান হাত দিয়ে এভাবে ধরি। চ শ মা চশমা।
আবার চ শ মা চশমা। আরেকবার চ শ মা চশমা। গুড, ভেরি গুড। এই ধাপে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই হাতে ভাগ করে ধ্বনি নীলকরণের কাজ করবে। তুমি করো, শিক্ষার্থী কর্তৃক চর্চা। এইবার তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আচ্ছা, করি। 1 2 3। চশমা চশমা আবার চশমা চশমা আরেকবার। চশমা। ভেরি গুড, ভেরি গুড। এই ধাপে শিক্ষার্থীরা শিক্ষক যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবে হাতে ভাগ করে কাজটি করবে। শব্দের ধ্বনি বিভক্তিকরণ। বিভক্তিকরণ হল শব্দকে ভেঙে শব্দের মধ্যকার ধ্বনিগুলোকে আলাদা করতে পারা। শিক্ষার্থীদের বিভক্তিকরণ দক্ষতা থাকলে শব্দকে ভেঙে ধ্বনিগুলোকে আলাদা করতে সহায়তা করে। স্ক্রিনে ওখানে শব্দকে ভেঙে শব্দের মধ্যকার ও, খা, নে ধ্বনিগুলোকে আলাদা করে দেখানো হচ্ছে। বিভক্তিকরণ লেখা ও বানান দক্ষতার উন্নয়ন ঘটায়। তাই ধ্বনি সচেতনতায় বিভক্তিকরণ খুবই গুরুত্বপূর্ণ। শব্দে ধ্বনি বিভক্তিকরণের শ্রেণীকক্ষে চর্চা। শব্দের ধ্বনি বিভক্তিকরণে শ্রেণীকক্ষে চর্চা 3 ধাপে করা হয়। ধাপ 1, আমি করি। এ ধাপে শিক্ষক প্রথমে কাজটি কিভাবে করতে হয় তা নিজে করে দেখান। ধাপ 2, আমরা করি। এ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থী কাজটি একসাথে করেন। এবং ধাপ 3, তুমি করো। এ ধাপে শিক্ষার্থীরা কাজটি নিজে নিজে চর্চা করে। প্রথম ধাপ আমি করিতে ক্লিক করুন। চলুন আমরা ধ্বনি বিভক্তিকরণের কাজটি কিভাবে শ্রেণীকক্ষে চর্চা করব তা ভিডিওর মাধ্যমে দেখি। বর্ণনা বাটনে ক্লিক করলে কাজটি কিভাবে শ্রেণীকক্ষে চর্চা করবেন তা জানতে পারবেন। একে একে 3টি ধাপে ক্লিক করুন এবং প্রতিটি ধাপের চর্চা ভিডিওতে দেখুন। আমি করি, শিক্ষক কর্তৃক উপস্থাপন। এতক্ষণ আমরা দেখলাম কতগুলো ধ্বনি মিলিয়ে একটা শব্দ তৈরি করতে হয়, ঠিক না? এখন আমরা দেখব কতগুলো শব্দের মধ্যে কি কি ধ্বনি থাকে। প্রথমে আমরা এই শব্দের মধ্যে কতগুলো ধ্বনি রয়েছে সেটা আমরা দেখব, ঠিক আছে? আগে আপা করে দেখাই। কচি, কো চি, ঠিক আছে? আরেকবার করি। কচি, কো চি, ঠিক আছে? হয়েছে? আমরা আরেকবার দেখি। মিম ঠিক মতো দেখো, হ্যাঁ? কচি, কো চি, শেষ। এই ধাপে শিক্ষক নিজে হাতে ভাগ করে ধ্বনিতে বিভক্তিকরণের কাজ করে দেখাবেন। আমরা করি, শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক চর্চা। এবার আমরা একসাথে কাজটা করি, ঠিক আছে? এই যে আগে আগে হাত তোলো, হ্যাঁ। এবার এভাবে কচু, ক চু, শেষ। আবার হাত তুলি। কচু, ক চু, হাত নিচে। আবার হাত তুলি। কচু, ক চু, হাত নিচে। এই ধাপে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই হাতে ভাগ করে ধ্বনি বিভক্তিকরণের কাজ করবে। তুমি করো, শিক্ষার্থী কর্তৃক চর্চা। এবার তুমি বলো তো এটা। গুড, ভেরি গুড। বসো। তুমি করো তো রবিন। ভেরি গুড। তাহলে এই কচু শব্দের মধ্যে আমরা কতটি ধ্বনি পেলাম? 2টি ধ্বনি। একটা হচ্ছে ক, একটা হচ্ছে চু। আমরা সবাই তাহলে কিভাবে ধ্বনির বিভক্তিকরণ করতে হয় আমরা জানলাম, না? সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সবার জন্য তালি দাও। এই ধাপে শিক্ষার্থীরা শিক্ষক যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবে হাতে ভাগ করে কাজটি করবে। শিক্ষক প্রয়োজনে সহায়তা করবে। পঠন সাবলীলতা কি ও এর বৈশিষ্ট্য।
পড়ার 5টি মৌলিক উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান হল পঠন সাবলীলতা। পঠন সাবলীলতা হল কোনো একটি পাঠ বা পাঠ্যাংশ নির্দিষ্ট মানগতিতে, সঠিক উচ্চারণে এবং অভিব্যক্তির মাধ্যমে পড়তে পারার দক্ষতা। অর্থাৎ কোনো শব্দ বা বাক্য স্পষ্ট ও শুদ্ধভাবে, সঠিক উচ্চারণে ও স্বরভঙ্গি বজায় রেখে পড়তে পারার দক্ষতাই পঠন সাবলীলতা। তাহলে পঠন সাবলীলতার বৈশিষ্ট্য কি? একজন পাঠকের পঠনের ধরন কেমন হলে আমরা বুঝব যে সে সাবলীল পাঠক? চলুন দেখে নেওয়া যাক পঠন সাবলীলতার বৈশিষ্ট্যগুলো কি কি। সাবলীল পাঠকের বৈশিষ্ট্য: মানগতি বজায় রেখে শব্দের অর্থ বুঝতে পারা, সঠিক স্বরভঙ্গি বজায় রেখে পড়তে পারা, নিজে নিজে ভুল সংশোধন করে পড়তে পারা, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করে পড়তে পারা। এখন আমরা জানব পঠন সাবলীলতা কেন প্রয়োজন। পড়ার দুটো অংশ আছে, একটি হল শব্দকে ডিকোড বা চিহ্নিত করতে পারা এবং আরেকটি হল ডিকোডকৃত শব্দের অর্থ বুঝতে পারা। একজন সাবলীল পাঠক শব্দকে ডিকোড করতে পারে এবং ডিকোডকৃত শব্দের অর্থ বুঝতে পারে। আমরা কিভাবে বুঝব একজন শিক্ষার্থী বা পাঠক পঠন সাবলীলতার কোন পর্যায়ে আছে? চলুন একটি উদাহরণের মাধ্যমে কম সাবলীল পাঠক এবং সাবলীল পাঠকের তুলনা করে দেখি। পড়া 1। আজ সকাল থেকে ওমরের অসুখ। ওসমান নদীর ওপার থেকে চিকিৎসক নিয়ে এলেন। চিকিৎসক ঔষধি গাছ থেকে ঔষধ বানালেন। ওমরকে ঔষধ খেতে দিলেন। পড়া 2। আজ সকাল থেকে ওমরের অসুখ। ওসমান নদীর ওপার থেকে চিকিৎসক নিয়ে এলেন। চিকিৎসক ঔষধি গাছ থেকে ঔষধ বানালেন। ওমরকে ঔষধ খেতে দিলেন। আমরা এই উদাহরণ থেকে খুব সহজে বুঝলাম একজন সাবলীল পাঠক এবং একজন কম সাবলীল পাঠক পঠন সাবলীলতার কোন পর্যায়ে আছে। আসুন আমরা এখন দেখি একজন কম সাবলীল এবং একজন সাবলীল পাঠকের মধ্যে পার্থক্যগুলো কি কি। একজন কম সাবলীল পাঠক একটি একটি করে শব্দ শনাক্ত করে খুব ধীরে ধীরে পড়ে। নিজে নিজে ভুল সংশোধন করতে পারে না। খুব কম ক্ষেত্রে স্বরভঙ্গি বজায় রেখে পড়তে পারে, অর্থাৎ মনে হয় না যে সে পড়ে অর্থ বুঝতে পারছে। পড়ার সময় বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করে পড়তে পারে না এবং খুব অল্পতেই পরিশ্রান্ত হয়ে যায়। ডিকোডের পিছনেই বেশি সময়, শ্রম এবং মনোযোগ ব্যয় করে, যার ফলে কোনো কিছু পড়ার পর কি পড়েছিল তা মনে করতে পারে না। এর ফলশ্রুতিতে যা পড়ছে তা বুঝতে পারে না। একজন সাবলীল পাঠক অর্থ শনাক্ত করে এবং বাধাহীনভাবে পড়ে। একটি নির্দিষ্ট মানগতি বজায় রেখে পড়ে। অধিকাংশ ক্ষেত্রে স্বরভঙ্গি বজায় রেখে পড়তে পারে এবং মনে হয় যে পড়ে অর্থ বুঝতে পারছে। পড়ার সময় বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করে পড়তে পারে। নিজে নিজে ভুল সংশোধন করেও পড়তে পারে এবং দেখে মনে হয় না যে পরিশ্রান্ত হয়েছে। হোম বাটনে অথবা স্ক্রিনের নিচে পরবর্তী বাটনে ক্লিক করুন। কোর্সের এই অংশে আমরা জানব পঠন সাবলীলতা কিভাবে শ্রেণীকক্ষে চর্চা করা হয়। প্রি ডিকোডেবল পর্যায়ে শিক্ষক কর্তৃক নমুনা পাঠ। পাঠ বা পাঠ্যাংশটি শিক্ষক নিজে মডেল করে পড়ার আগে প্রথমে পাঠ সংশ্লিষ্ট ছবি দেখিয়ে পাঠটি কী নিয়ে হতে পারে তা নিয়ে অনুমান ভিত্তিক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন। যেমন ছবিতে কি কি দেখা যাচ্ছে এবং গল্পটি কি নিয়ে হতে পারে তা জানতে চাইবেন। এরপর শিক্ষক নিজে গল্পটি নির্দিষ্ট মানগতি, শুদ্ধতা ও অভিব্যক্তির সাথে পড়বেন।
এখন পাঠ বা পাঠ্যাংশ মডেল পড়ার কাজটি শ্রেণীকক্ষে কিভাবে করা হয় তার একটি চর্চা দেখব। আসুন ভিডিও বাটনে ক্লিক করে মডেল পড়া কাজটির শ্রেণীকক্ষে চর্চা দেখি। পঠন সাবলীলতা, মডেল রিডিং। প্রথম শ্রেণীর শুরুর দিকে শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ বর্ণ ও কার চিহ্ন পড়তে পারে না। এই প্রি ডিকোডেবল ফেজে শিক্ষক গল্পটি পড়ে শোনান। শিক্ষকের এই পাঠকে মডেল রিডিং বা আদর্শ পঠন বলা হয়। সাবলীলভাবে পড়তে শেখাতে মডেল রিডিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষক যে পাঠটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সঠিক অভিব্যক্তি, নির্দিষ্ট মানগতি এবং শুদ্ধ উচ্চারণে পড়ে শোনান তাই মডেল রিডিং। মডেল রিডিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা কিভাবে সাবলীলভাবে পড়তে হয় তা অনুকরণ করতে শেখে। এখন আমরা গল্প শুনব, ঠিক আছে? গল্প শোনার আগে আমরা একটা ছবি দেখব, ঠিক আছে? দেখো তো এখানে কি কি দেখতে পাচ্ছ ছবিতে? আমার বইয়ের দিকে সবাই তাকাও। কি কি দেখতে পাচ্ছ? তিনটা বাচ্চা। তিনটা বাচ্চা দেখতে পাচ্ছ। তুমি কি দেখতে পাচ্ছ? তিনটা বাচ্চা। তিনটা বাচ্চা। গল্পটার নাম হচ্ছে কাকড়া কাহিনী। এবার কি তোমরা বলতে পারবে এটা কি নিয়ে হতে পারে? ঠিক আছে, বলো তো। ভেরি গুড, ওজন একটা হাততালি দিই আমরা। সবাই কি একই কাকড়া নিয়েই হবে নাকি অন্য কিছু নিয়ে হবে? কাকড়া নিয়ে হবে। তাহলে আমি এখন গল্পটা পড়ে শোনাই, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? সবাই আমার দিকে, বই বের করতে হবে না, তোমরা বইটা বন্ধ রাখো, আমি পড়বো। হ্যাঁ, আচ্ছা। সাকিব গেল মাছ ধরতে, জালে উঠলো দুটি কাকড়া। কাকড়া দুটি সাকিব বাড়িতে নিয়ে এলো, পাত্রে পানি ভরে তাতে রাখলো। বাতাস চলার জন্য করলো ছিদ্র। সবাই সাকিবের কাকড়া পোষা দেখে হেসে কুটি কুটি। সাকিব কিন্তু রোজ তাদের খাবার আর পানি দিল। একদিন হঠাৎ দেখে একটি কাকড়া হাপিস। অনেক খুঁজেও কোথাও পাওয়া গেল না। বাড়িতে ভয়ে কেউ খাট থেকে নামে না। কাকড়াটি যদি কারো পায়ে কামড় দেয়? একদিন দেখা গেল খাটের নিচে কাকড়াটি পড়ে আছে, চারপাশে অনেক পিঁপড়া। তখন সাকিব অন্য কাকড়াটি নদীতে ছেড়ে দিল। সে বুঝতে পারল যে সবাই নিজ নিজ ঘরে ভালো থাকে। কেমন লাগলো গল্পটি? মন খারাপ হয়ে গেছে গল্প শুনে? তাহলে সবাই সবার জন্য একটা হাততালি দেই। ভেরি গুড। শিক্ষক সঠিক মানগতি, অভিব্যক্তি, স্বরের ওঠানামা, শুদ্ধ উচ্চারণের সাথে গল্পটি শিক্ষার্থীদের পড়ে শোনাবেন। ডিকোডেবল পর্যায়ে পঠন সাবলীলতার চর্চা 3টি ধাপে করা হয়। ধাপ 1, আমি করি। পাঠ বা পাঠ্যাংশটি কিভাবে সঠিকভাবে পড়তে হয় তার একটি নমুনা পাঠ শিক্ষক নিজে মডেল করে পড়েন, অর্থাৎ প্রথমে শিক্ষক নির্দিষ্ট মানগতি বজায় রেখে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে সঠিক স্বরভঙ্গি এবং অভিব্যক্তি বজায় রেখে পড়বেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষককে অনুকরণ করবে। ধাপ 2, আমরা করি। এবার পাঠ বা পাঠ্যাংশটি শিক্ষক ও শিক্ষার্থী একসাথে পড়বে, অর্থাৎ প্রথমে শিক্ষক পড়বেন এবং শিক্ষার্থীরা শিক্ষকের সাথে সাথে পড়বে। ধাপ 3, তুমি করো। শিক্ষার্থীরা জুটিতে পাঠ বা পাঠ্যাংশটি পড়বে। আমি করি, শিক্ষক কর্তৃক উপস্থাপন। তাহলে আমি এখন পড়ে দেখি, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? চিকু ও চাচা। চিকু কি চাও? চাকা চাই। এই এক চাকা। চাচা কি চাও? চা চাই। চাচি চা কই?
এই চা, চা খাও। আমরা করি শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক চর্চা। শিক্ষক একসাথে 2-3 লাইন করে পড়বেন এবং তারপর সকল শিক্ষার্থী পড়বে। এখন তোমরা কি গল্পটা আমার সাথে পড়তে চাও? সবাই? তাহলে আমি পড়ব, আমার পড়া শেষ হলে তারপরে তোমরা পড়বে এবং অবশ্যই এই পড়তে শিখি বইয়ে তোমরা আঙুল দিয়ে মেলাবে, ঠিক আছে? আমি আগে পড়া শেষ করব তারপরে, হ্যাঁ? চিকু ও চাচা চিকু কি চাও? চাকা চাই, এই 1 টাকা। চাচা কি চাও? চা চাই। চাচি চা কই? এই চা। চা খাও। পঠন শিখন শেখানো কৌশল। আমি করি, আমরা করি, তুমি করো। শিক্ষার্থীদের পড়ার দক্ষতা অর্জনে আমি করি, আমরা করি, তুমি করো ধাপগুলো অনুসরণ করে শিখন শেখানো কৌশল ব্যবহার করে থাকে। শিক্ষার্থীদের পড়তে শেখার জন্য এটা একটি অধিকতর কার্যকর পাঠদান পদ্ধতি। আমি করি, শিক্ষার্থীদের যা করতে হবে শিক্ষক তা প্রথমে নিজেই মডেল করে দেখান। আমরা করি, শিক্ষক এবং শিক্ষার্থী একসঙ্গে চর্চা করে। তুমি করো, শিক্ষার্থীরা নিজেরাই চর্চা করে। এবার আপনি মূল বিষয় অর্থাৎ পড়ার 5টি মৌলিক উপাদান কোর্স সম্পূর্ণ করুন। পড়া কি? পড়া বলতে বোঝায় বিভিন্ন সাংকেতিক চিহ্নের অর্থ উদ্ধারের মাধ্যমে লিখিত অংশের পাঠোদ্ধার করা। পড়ার সময় শিশুকে প্রথমে সাংকেতিক চিহ্নগুলোকে ডিকোড করতে হয় এবং পড়ে এর অর্থ বুঝতে হয়। পড়ার 2টি অংশ। 1. ডিকোডিং। ডিকোডিং হল সাংকেতিক চিহ্নগুলোকে বর্ণ হিসেবে চিনতে পারার মাধ্যমে শব্দগুলো উচ্চারণ করতে পারা। 2. বোধগম্যতা। বোধগম্যতা হল পুরো লেখাটি বুঝতে পারার জন্য অর্থ উদ্ধার করতে পারা। হোম বাটনে ক্লিক করে পড়ার 5টি মৌলিক উপাদান সম্পর্কে জানব। পঠন শিখন শেখানো কৌশল। আমি করি, আমরা করি, তুমি করো। শিক্ষার্থীদের পড়ার দক্ষতা অর্জনে আমি করি, আমরা করি, তুমি করো ধাপগুলো অনুসরণ করে শিখন শেখানো কৌশল ব্যবহার করে থাকে। শিক্ষার্থীদের পড়তে শেখার জন্য এটা একটি অধিকতর কার্যকর পাঠদান পদ্ধতি। আমি করি, শিক্ষার্থীদের যা করতে হবে শিক্ষক তা প্রথমে নিজেই মডেল করে দেখান। আমরা করি, শিক্ষক এবং শিক্ষার্থী একসঙ্গে চর্চা করে। তুমি করো, শিক্ষার্থীরা নিজেরাই চর্চা করে। এবার আপনি মূল বিষয় অর্থাৎ পড়ার 5টি মৌলিক উপাদান কোর্স সম্পূর্ণ করুন। পড়তে শেখার 5টি মৌলিক উপাদান। শিশুরা কিভাবে পড়তে শেখে তার উপর শতাধিক গবেষণাপত্র মূল্যায়নের মাধ্যমে ন্যাশনাল রিডিং প্যানেল ইন USA 2000 এর একদল আন্তর্জাতিক শিক্ষাবিদ ও বিশেষজ্ঞগণ পড়ার ক্ষেত্রে 5টি মৌলিক উপাদানের যথার্থতা নির্ধারণ করেছেন, যেগুলো শিশুর পড়তে শেখার জন্য অত্যন্ত জরুরি। পড়ার এই 5টি উপাদান হল ধ্বনি সচেতনতা, ফোনিক্স, শব্দভাণ্ডার, পঠন সাবলীলতা, বোধগম্যতা। ধ্বনি সচেতনতা। ধ্বনি সচেতনতা বলতে আওয়াজ বা ধ্বনি শুনে চিহ্নিত করতে পারা ও সেগুলো পরিবর্তন করতে পারার সামর্থ্যকে বোঝায়। অর্থাৎ আমাদের উচ্চারিত শব্দের মধ্যে ধ্বনিগুলো শনাক্ত করা বা সেগুলোকে বিভিন্নভাবে ব্যবহারের দক্ষতাই হচ্ছে ধ্বনি সচেতনতা। ধ্বনি সচেতনতা পরিকল্পিতভাবে শেখাতে হয়। এটা
সম্পূর্ণ মৌখিক। ধ্বনি সচেতনতা পড়তে পারা এবং সঠিক বানান করতে পারার দক্ষতার উন্নতি ঘটায়। ফোনিক্স উচ্চারিত শব্দের ধ্বনি ও ধ্বনিগুলোর লিখিত রূপের মধ্যে সম্পর্কই হল ফোনিক্স। ফোনিক্স ধ্বনি ও বর্ণের মধ্যকার সম্পর্ক এবং এর প্রয়োগ রীতি বুঝতে সহায়তা করে। এই কার্যক্রমটি মূলত স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও কার চিহ্ন শেখানোর সাথে সম্পর্কযুক্ত, যার ফলে শিক্ষার্থীরা বর্ণ ও কার চিহ্নগুলো মিল করে পড়তে পারে। তাছাড়াও শব্দ ভেঙে পড়া এবং লেখার সাথে এটি সম্পর্কযুক্ত। শব্দভাণ্ডার শব্দভাণ্ডার হল একগুচ্ছ অর্থবোধক শব্দ যা বাক্যের অর্থ বুঝতে সহায়তা করে। যার শব্দভাণ্ডার যত বেশি তার বোধগম্যতাও তত ভালো। পঠন সাবলীলতা পঠন সাবলীলতা হল কোনো একটি পাঠ বা পাঠ্যাংশ নির্দিষ্ট মান গতিতে সঠিক উচ্চারণে এবং অভিব্যক্তির মাধ্যমে পড়তে পারার দক্ষতা। বোধগম্যতা কোনো কিছু পড়ে বুঝতে পারাই হল বোধগম্যতা। পঠন বোধগম্যতার জন্য দরকার হল বুঝে পড়তে পারা। যে সকল শিক্ষার্থী বুঝে পড়তে পারে সে সকল শিক্ষার্থী সেই অনুচ্ছেদ থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। এক কথায় আমরা বলতে পারি ধ্বনি সচেতনতা হচ্ছে শব্দের ধ্বনি শোনা, চিহ্নিত করা ও পরিবর্তন করা। ফোনিক্স হল উচ্চারণের সাথে বর্ণ যুক্ত করা। শব্দভাণ্ডার হচ্ছে নতুন শব্দ শেখা। পঠন সাবলীলতা হল মানগতি, শুদ্ধতা ও অভিব্যক্তির সাথে পড়া। বোধগম্যতা মানে পাঠের অর্থ বোঝা। হোম বাটনে ক্লিক করে সূচিতে ফিরে আসবেন। পঠন শিখন শেখানো কৌশল। আমি করি, আমরা করি, তুমি করো। শিক্ষার্থীদের পড়ার দক্ষতা অর্জনে আমি করি, আমরা করি, তুমি করো ধাপগুলো অনুসরণ করে শিখন শেখানো কৌশল ব্যবহার করে থাকে। শিক্ষার্থীদের পড়তে শেখার জন্য এটা একটি অধিকতর কার্যকর পাঠদান পদ্ধতি। আমি করি শিক্ষার্থীদের যা করতে হবে শিক্ষক তা প্রথমে নিজেই মডেল করে দেখান। আমরা করি শিক্ষক এবং শিক্ষার্থী একসঙ্গে চর্চা করে। তুমি করো শিক্ষার্থীরা নিজেরাই চর্চা করে। এবার আপনি মূল বিষয় অর্থাৎ পড়ার 5টি মৌলিক উপাদান কোর্স সম্পূর্ণ করুন। কোর্সের উদ্দেশ্য পড়তে শেখার 5টি কার্যকর উপাদানের মধ্যে একটি হল ফোনিক্স। এই কোর্স শেষে আপনি ফোনিক্স কী তা বলতে পারবেন, ফোনিক্সের বিভিন্ন কাজ বলতে পারবেন, ফোনিক্স কেন প্রয়োজন তা বলতে পারবেন, ফোনিক্স কিভাবে শ্রেণীকক্ষে চর্চা করবেন তা বলতে পারবেন। হোম বাটনে ক্লিক করুন। এবার ফোনিক্স কি বাটনে ক্লিক করে ফোনিক্স সম্পর্কে জানুন। ফোনিক্স কি? ফোনিক্স বলতে আমরা কি বুঝি? ফোনিক্স হল উচ্চারিত শব্দের ধ্বনির লিখিত রূপ যা ধ্বনি ও বর্ণের মধ্যকার সম্পর্ক এবং এর রীতি বুঝতে সহায়তা করে। যেমন ম ধ্বনিটি লিখিত আকারে বোঝাতে ম বর্ণটি ব্যবহৃত হয়। ফোনিক্স আলোচনা শুধুমাত্র বর্ণেই সীমাবদ্ধ থাকে না। বর্ণের সাথে কারচিহ্ন মিলকরণ, শব্দাংশ মিলে শব্দ গঠন, এভাবে পুরো গঠন প্রক্রিয়াটি ফোনিক্সের অংশ। অর্থাৎ ধ্বনি ও বর্ণের মধ্যকার সম্পর্কই হচ্ছে ফোনিক্স। গবেষণায় পাওয়া গেছে যে বর্ণধ্বনির সমন্বয় শিক্ষার্থীর পড়ার দক্ষতার উন্নয়ন ঘটায়। ফোনিক্স বোধগম্যতার উন্নয়ন ঘটায় এবং একই সাথে শিক্ষার্থীর স্কুল জীবনের প্রথম দিকের বানানের ক্ষেত্রেও সহায়তা করে। আমরা যখন কোনো কিছু পড়ি তখন লিখিত বর্ণ ও শব্দকে ধ্বনিতে রূপান্তর করে পড়ি। আবার যখন লিখি তখন সেই ধ্বনিকে লিখিত বর্ণ ও শব্দে রূপান্তর করে লিখি। ফোনিক্সের গুরুত্ব অপরিসীম।
ফোনিক্স কেন প্রয়োজন তা আমরা পরবর্তী অংশে জানব। হোম বাটনে ক্লিক করুন। আসুন জেনে নেই ফোনিক্সের প্রয়োজন কেন। আসুন জেনে নেই ফোনিক্সের প্রয়োজন কেন। শব্দের ধ্বনি চিহ্নিত করার জন্য উক্ত ধ্বনির লিখিত রূপ জানাটা খুব প্রয়োজন। তাই ধ্বনির বর্ণ দেখতে কেমন তা শেখানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যখন শিক্ষার্থীরা বর্ণের ধ্বনি এবং ধ্বনির লিখিত রূপ শিখে ফেলে, তখন তারা এই জ্ঞানকে কাজে লাগিয়ে অপরিচিত শব্দ পড়তে ও লিখতে পারে। ফোনিক্স শেখানো খুবই প্রয়োজন, কারণ এটা শিক্ষার্থীকে পড়তে ও লিখতে সহায়তা করে। পরিকল্পিতভাবে ফোনিক্স শেখালে শিক্ষার্থী জানে না এমন শব্দও সে পড়তে সক্ষম হয়। ফোনিক্স চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা যারা শব্দকে ভাঙতে পারে, তারা শব্দকে কিভাবে পড়তে হয় তা দ্রুত আয়ত্ত করতে পারে। ফোনিক্স চর্চা শিক্ষার্থীকে শব্দের অন্তর্গত বর্ণের ধ্বনি মিল করে পড়তে ও লিখতে সহায়তা করে। ফোনিক্স চর্চা শিক্ষার্থীর সঠিক বানান করার ক্ষেত্রেও সহায়তা করে। কোর্সের পরবর্তী অংশে আমরা জানব ফোনিক্সের প্রধান কাজগুলি কী। হোম বাটনে ক্লিক করুন। ফোনিক্সের কাজ। ফোনিক্সের কাজকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। চলুন আমরা ভাগগুলো কি তা আগে দেখে নেই। বর্ণ চিহ্নিতকরণ, লেটার আইডেন্টিফিকেশন। বর্ণ লেখা, লেটার রাইটিং। বর্ণের সাথে ছবির মিলকরণ, বর্ণ ও কার চিহ্নের মিলকরণ, ব্লেন্ডিং লেটার্স। বর্ণ বা শব্দাংশ মিলিয়ে শব্দ তৈরি বা পড়া, ওয়ার্ড ব্লেন্ডিং। শুনি ও লিখি, ডিকটেশন। বাক্য বা অনুচ্ছেদ পড়া, সেন্টেন্স অর ডিকোডেবল টেক্সট রিডিং। আপনার স্ক্রিনে দেখানো বাটনে ক্লিক করে এক একটি কাজ সম্পর্কে জানতে পারবেন। প্রতিটি লেসনে কিছু কাজ এবং শ্রেণীকক্ষের সংশ্লিষ্ট কাজের চর্চা সম্পর্কে ভিডিও দেয়া আছে, তা আপনাকে দেখে সম্পূর্ণ করতে হবে। এবং পরবর্তী বাটন বা হোম বাটনে ক্লিক করে আবার আপনি এই পেজে ফিরে আসবেন। আপনি 7টি বাটনে এক এক করে ক্লিক করবেন এবং প্রতিটি কাজ সম্পর্কে বিস্তারিত জানবেন। বর্ণ চিহ্নিতকরণ, লেটার আইডেন্টিফিকেশন। বর্ণ চিহ্নিতকরণ বলতে বর্ণের ধ্বনির সাথে এর লিখিত রূপের মিলকরণের দক্ষতাকে বোঝায়। এখানে ব এবং ড বর্ণের ধ্বনির সাথে আমরা ব এবং ড বর্ণের লিখিত রূপের মিলকরণ দেখছি। বর্ণ চিহ্নিতকরণ চর্চার ফলে নির্দিষ্ট বর্ণের লিখিত রূপ কেমন হবে শিক্ষার্থীরা তা শনাক্ত করতে পারে। বর্ণ চিহ্নিতকরণ শ্রেণীকক্ষে চর্চা। বর্ণ চিহ্নিতকরণের চর্চা 3 ধাপে করা হয়। ধাপ 1, আমি করি। শিক্ষক প্রথমে কাজটি কিভাবে করতে হয় তা নিজে করে দেখান। ধাপ 2, আমরা করি। শিক্ষক ও শিক্ষার্থী কাজটি একসাথে করেন। এবং ধাপ 3, তুমি করো। শিক্ষার্থীরা কাজটি নিজে নিজে চর্চা করে। আপনি প্রতিটি ধাপে ক্লিক করবেন এবং এক একটি ধাপ কিভাবে শ্রেণীকক্ষে চর্চা করবেন তা আলাদা আলাদাভাবে ভিডিও দেখে জানবেন। 3টি ধাপের চর্চার বর্ণনা পেতে হলে বর্ণনা বাটনে ক্লিক করবেন। আমি করি প্রথম ধাপে ক্লিক করুন। আমি করি শিক্ষক কর্তৃক উপস্থাপন। এতক্ষণ আমরা যে ধ্বনিটি শিখলাম তার লিখিত রূপ হয়েছে এরকম। আমরা যে ধ্বনিটি শিখলাম তা হলো চ, আর এই চর লিখিত রূপ এরকম। আমরা কি দেখতে পাচ্ছি? সবাই দেখতে পাচ্ছি? খুব সুন্দর। আমি তাহলে বলি, এই বর্ণটির নাম চ, এর উচ্চারণ চ। আমরা করি শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক চর্চা। আমরা সবাই একসাথে বলি, এই বর্ণটির নাম চ, এর উচ্চারণ চ। এই বর্ণটির নাম চ, এর উচ্চারণ চ। তুমি করো শিক্ষার্থী কর্তৃক চর্চা।
তুমি বলো তো এই বর্ণটির নাম, চ এর উচ্চারণ। চ খুব সুন্দর। তুমি বলো তো এই বর্ণটির নাম, চ এর উচ্চারণ। চ বাহ, খুব সুন্দর করেছো। তুমি বলো তো এই বর্ণটির নাম, চ এর উচ্চারণ। চ বাহ, দারুণ হয়েছে। বর্ণলেখা, লেটার রাইটিং। পড়া হচ্ছে লিখিত বর্ণ ও শব্দকে ধ্বনিতে রূপান্তর করা, এবং লেখা হচ্ছে ধ্বনিকে বর্ণ ও শব্দে পরিবর্তন করা। লেখা শিক্ষার্থীর শিখন স্থায়ী করতে সহায়তা করে এবং বারবার লেখার ফলে শিক্ষার্থী বর্ণটি সঠিক আকৃতিতে সুন্দরভাবে লিখতে শেখে। বর্ণলেখার চর্চা 3 ধাপে করা হয়। ধাপ 1, শিক্ষক প্রথমে বর্ণটি কিভাবে লিখতে হয় তা নিজে লিখে দেখান। ধাপ 2, শিক্ষক বোর্ডে লিখে দেখান এবং শিক্ষার্থীরাও শিক্ষকের সাথে চর্চা করেন। এবং ধাপ 3, শিক্ষার্থী নিজে নিজে 5 বার বর্ণটি খাতায় লেখার চর্চা করে। শিক্ষক ঘুরে ঘুরে দেখেন এবং সহায়তা করেন। প্রথমে বর্ণলেখার প্রথম ধাপের চর্চা দেখি। আমি করি, শিক্ষক কর্তৃক উপস্থাপন। এখন আমরা এই চ বর্ণটি লেখা দেখাবো, ঠিক আছে? প্রথমে আমি তোমাদেরকে করে দেখাবো, তারপরে তোমরা কি আমার সাথে করবে, আর সবার শেষে কি নিজেরা চ বর্ণটি লিখবে। তাহলে কি প্রথমে আমি করে দেখাই তোমাদেরকে? ঠিক আছে। এই যে দেখো, আমি বোর্ডে চ লিখছি। প্রথমে আমি একটি মাত্রা দিলাম, বাম থেকে ডানে গেলাম, এটার নাম হয়েছে মাত্রা। এবার আমি উপর থেকে নিচে গেলাম, তারপরে সামনে গিয়ে আবার পিছনে গেলাম, কি হলো? চ। আবার আমি লিখি, প্রথমে আমি বাম থেকে ডানে গেলাম, এটার নাম কি আমরা জানি? মাত্রা। এবার আমি উপর থেকে নিচে গেলাম, আবার সামনে গিয়ে আবার একটু পিছনে গেলাম, হয়ে গেল আমাদের চ। আমরা করি, শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক চর্চা। এবার আমরা একসাথে এটা লিখবো, ঠিক আছে? পারবো না? একসাথে লিখতে পারবো না? তাহলে তোমরা তোমাদের 73 পৃষ্ঠার 3 কোণা চিহ্ন লেখা কাজ দেখতে পেরেছো? দেখো তো, লাল রঙের 3 কোণা চিহ্ন দেওয়া আছে, সবাই পেয়েছো? তুমি দেখো, পড়তে শিখি বইতে আছে, পড়তে শিখি বইতে দেখো। দেখো, 3 কোণা চিহ্নের পাশে একটা চ বর্ণ আছে না? একটা চ বর্ণ আছে, তার পাশে আরেকটা চ বর্ণ আছে। সেখানে দেখবে কিছু নির্দেশনা দেওয়া আছে, 1 2 3 4। কি দেখতে পাচ্ছি? সবাই দেখতে পাচ্ছি? আমরা সত্যি দেখতে পাচ্ছি? ঠিক আছে। এখন আমরা কি করব? এই চ বর্ণটার উপর আঙ্গুল ঘোরাবো। আমি নির্দেশনা অনুযায়ী বোর্ডে আঙ্গুল ঘোরাবো, তোমরা কোথায় আঙ্গুল ঘোরাবে বলো তো? বইয়ে আঙ্গুল ঘোরাবে। তবে যখন বইয়ে আঙ্গুল ঘোরাবে, সাথে সাথে কিন্তু কি মুখে বলতে হবে? কি বলতে হবে? চ। কি বলতে হবে? ঠিক আছে, তাহলে আমি আমার বোর্ডে আঙ্গুল ঘোরাই, আর তোমরা কি করবে? কোথায় আঙ্গুল ঘোরাবে? বইয়ে আঙ্গুল ঘোরাবে, আর মুখে কি উচ্চারণ করবে? চ। আমরা তাহলে একসাথে করি, ঠিক আছে? আঙ্গুল ঘোরাই আমরা সবাই একসাথে। দেখো, আমরা মাত্রা দিয়ে নিচে নামলাম, হয়ে গেল আমাদের চ। আবার করি, মাত্রা দিয়ে নিচে নামলাম, হয়ে গেল আমাদের চ। পেরেছি আমরা সবাই? আবার লিখি আমরা চ, মাত্রা দিয়ে নিচে নামলাম, হয়ে গেল আমাদের চ। খুব সুন্দর। আমরা কি সবাই পেরেছি? আশাবনি, তুমি কি আঙ্গুল ঘুরিয়েছো? দেখি তো, আবার বলো তো, তুমি একটু আঙ্গুল ঘোরা বলো তো। হ্যাঁ, একবারে বলো তো, চ। আঙ্গুল ঘুরিয়ে চ, চ। শুধু আমরা চ বলি তো, চ চ। আমরা আঙ্গুল ঘুরিয়ে আবার বলি তো, আঙ্গুল ঘুরিয়ে আবার বলি তো, চ চ। আমি আবার দেখিয়ে দিই তোমাদেরকে, আমরা একসাথে বলি। দেখো, চ চ। কি পারবো না আমরা? তুমি করো, শিক্ষার্থী কর্তৃক চর্চা। এবার তোমরা তোমাদের
রুম টু রিডের খাতা বের করো। সবার কাছে বাংলা খাতা আছে? দেখি তো কার কার কাছে বাংলা খাতা আছে। সবার খাতে আছে আছে আছে, সবার কাছে আছে। এবার আমরা চ বর্ণ লিখব। কি আমাদের লেখা হয়ে গিয়েছে না বোর্ডে? আমরা কি পেরেছি না? পড়তে শিখে পড়তে কি করে ফেলেছি। এখন তোমরা তোমাদের খাতা খোলো, খাতা খুলে দেখো চ বর্ণটি কোথায় আছে, খুঁজে বের করো তো চ বর্ণটি কোথায় আছে। পেরেছো? আচ্ছা, সবাই পেয়েছি। আমরা একটু দেখাই তো সবাই পেয়েছে কিনা। দেখো তোমার বন্ধু পায় নাই, তুমি একটু দেখাই দাও তো। দেখো তোমার বন্ধু পায় না, একটু দেখিয়ে দাও। 37 পেজটা পেয়েছি। আচ্ছা, এখন আমরা দেখি চ লেখা আছে না, নিচে 5টি ডট ডট দেওয়া আছে না, ওখানে আমি 5 বার, তোমরা সবাই ওখানে 5 বার চ লিখবে এবং চ লেখার সময় মুখে মুখে চ বলবে। ঠিক আছে? কয়বার লিখবো? 5 বার লিখবো? 5 বার। 5 বার লিখবো আর মুখে মুখে কি বলবো? মুখে মুখে কি বলবো? এই তো, তাহলে আমরা শুরু করি। চলো লিখে ফেলো। আমরা কিন্তু মুখে মুখে বলবো, ভুলে গেলে হবে না। আমরা লিখবো আর মুখে মুখে বলবো চ। আশামণি লেখো হয়েছে তোমার? মুখে মুখে বলি, চ বলি আমরা। খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে বলি, লিখবো আর বলবো চ। হয়ে গেছে? বাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা সবার হয়েছে? আচ্ছা, সবাই একটু খাতাটা তুলে দেখাও তো কার কার হয়েছে। ঠিক আছে, আচ্ছা রেখে দিই। এবার আমরা খাতাটা বন্ধ করে রাখি। এভাবে শিক্ষক বর্ণ লেখার কাজটি আমি করি, আমরা করি, তুমি করো পদ্ধতি অনুসরণ করে চর্চা করাবেন। বর্ণের সাথে ছবির মিলকরণ। বর্ণের সাথে ছবির মিলকরণ কাজে কোনো নির্দিষ্ট বর্ণের ধ্বনির সাথে ছবির নামের প্রথম অথবা মাঝের অথবা শেষের ধ্বনির সাথে মিলকরণ করা হয়। এক্ষেত্রে আমরা কোনো ছবির নাম উচ্চারণ করি এবং ছবির নাম উচ্চারণের সময় প্রথমে অথবা মাঝে অথবা শেষে নির্দিষ্ট ধ্বনিটি আসলে তার সাথে বর্ণের ধ্বনির মিল করি। স্ক্রিনে আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি: গরু, কলম, কাক এবং কোকিল। মাঝখানে ক বর্ণটি দেখতে পাচ্ছি। ক বর্ণের ধ্বনির সাথে কলম এবং কোকিল ছবির নামের প্রথম ধ্বনির মিল আছে। আবার কাক ছবির নামের সাথে প্রথম ও শেষের ধ্বনির মিলকরণ করা যায়। তবে গরুর ছবির নামের প্রথম অথবা শেষের ধ্বনির সাথে ক বর্ণের ধ্বনির কোনো মিলকরণ করা যায় না। শিক্ষার্থীরা সহজে ছবির নামের সাথে মিলিয়ে বর্ণের ধ্বনি উচ্চারণ করতে পারে, যা পরবর্তীতে তাকে শব্দ পড়তে সহায়তা করে। বর্ণের সাথে ছবির মিলকরণ শ্রেণীকক্ষে চর্চা 1 ধাপে করা হয়। ধাপ 1, শিক্ষক প্রথমে বর্ণটির ছবির প্রথম ধ্বনির মিল আছে এমন একটি ছবির সাথে মিলকরণের কাজটি কিভাবে করতে হয় তা নিজে করে দেখান। পাশের অ্যারো বাটনে ক্লিক করুন। এবার আমরা বর্ণের সাথে ছবির মিলকরণ নিয়ে আলোচনা করব। এখন আমরা বর্ণের সাথে ছবির মিলকরণের কাজ করব। ঠিক আছে? এই কাজটা আমরা সবাই করেছি না আগে? সবাই করেছি। তাহলে আমরা আজকে আবার করি। সবাই তোমাদের পড়তে শিখি বইয়ের 13 নম্বর পৃষ্ঠাটা খোলো তো, দেখি তো সবাই পেয়েছো কিনা। সবাই পেয়েছি আমরা? সবাই পেয়েছি, খুব সুন্দর। এখন দেখো তো, এই যে নিচে কি আছে? তারা চিহ্নযুক্ত একটা কাজ আছে না? এই যে তারা চিহ্নযুক্ত যে কাজটা আছে, মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি? মাঝখানে কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এখন উবনের চারপাশে দেখবে কি কয়েকটা ছবি আছে? উবনের চারপাশে কয়টা তুমি দেখতে পেয়েছো? দেখো তো তুমি দেখতে পেরেছো কিনা উবনের চারপাশে কি আছে? ছবি আছে, 4টা ছবি আছে। এখন আমরা কি করব? এই যে 4টা ছবি আছে, এই 4টা ছবি যে সকল ছবির নামের প্রথম ধ্বনি উ
ঠিক আছে, সেখানে তোমরা আঙ্গুল রাখবে। কি পারবে না? ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি কি ছবি আছে। এখানে কি আছে? আনারস। এখানে কি আছে? উড়োজাহাজ। এখানে কি আছে? এখানে ওল। এখানে উল। এখানে কি আছে? তোমরা উল চিনো? কে কে চিনো না? চিনো না কে কে? চিনো না? আচ্ছা, উল হচ্ছে আমরা সোয়েটার দেখেছি, সোয়েটার শীতকাল আমরা সবাই সোয়েটার পরি না? সোয়েটার যে সুতাটা দিয়ে বানায় সেটাই হয়েছে উল। ঠিক আছে, উলের সুতা দিয়ে সোয়েটার বানানো হয়। এখন আমরা কি করব, এই যে আমরা 4টা ছবির নাম বললাম না, এই 4টা ছবির নামে যে সকল নামের প্রথমে উ ধ্বনি আছে তোমরা সেখানে আঙ্গুল দিবে। আর যদি উ ধ্বনি না থাকে তাহলে আঙ্গুল দিবে না। তাহলে তোমরা পারবে না? সবাই পারবে? তাহলে বলো তো, এই যে যদি উ হয়ে থাকে আমরা কোথায় কোথায় আঙ্গুল দিব? প্রথমে উড়োজাহাজে, আর উষায়, আর উল। এভাবে শিক্ষক বর্ণের সাথে ছবির মিলকরণের চর্চা করাবেন। বর্ণ ও কার চিহ্নের মিলকরণ, ব্লেন্ডিং লেটার্স। বর্ণের সাথে কার চিহ্নের মিলকরণ কাজে বর্ণ ও কার চিহ্ন মিলিয়ে যে শব্দাংশ তৈরি করা হয় তা পড়ার চর্চা করা হয়, যা শিক্ষার্থীকে শব্দ তৈরি করতে সহায়তা করে। বর্ণের সাথে কার চিহ্নের মিলকরণের এই চর্চা শিক্ষার্থীকে অজানা শব্দ পড়তে সহায়তা করে। বর্ণ ও কার চিহ্নের মিলকরণের চর্চা শ্রেণীকক্ষে 3 ধাপে করা হয়। ধাপ 1, আমি করি। শিক্ষক প্রথমে বর্ণটির সাথে কার চিহ্নের মিলকরণ করে কিভাবে পড়তে হয় তা নিজে করে দেখান। ধাপ 2, শিক্ষক এবং শিক্ষার্থী একসাথে চর্চা করেন। এবং ধাপ 3, শিক্ষার্থী নিজে নিজে চর্চা করে। শিক্ষক ঘুরে ঘুরে দেখেন এবং প্রয়োজনে সহায়তা করেন। পরবর্তী অংশে বর্ণ ও কার চিহ্নের মিলকরণের চর্চা শ্রেণীকক্ষে কিভাবে হয় তার ভিডিও দেখব। বর্ণের সাথে কার চিহ্নের মিলকরণ নিয়ে আলোচনা করব। আমি করি, শিক্ষক কর্তৃক উপস্থাপন। এখন আমরা আরেকটি জিনিস শিখব। কি জানো? আচ্ছা, এখন আমরা বর্ণের সাথে কার চিহ্ন কিভাবে মিলিয়ে পড়ে সেটা দেখব। কি পারবো না? অবশ্যই পারবো। আমরা তো কার চিহ্ন আগে পড়েছি, তাই না? আগে তো বেশ কয়েকটা আমরা কার চিহ্ন পড়েছি। আজকে আমরা চ বর্ণের সাথে কিভাবে কার চিহ্ন মিলিয়ে পড়ে সেটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই আমাদের খাতাটা বন্ধ করি। ঠিক আছে, সবাই খাতা বন্ধ করে ফেলে। তোমার লেখা হয়ে গিয়েছে বাবা? ও ঠিক আছে। আচ্ছা, এই যে দেখি, এই যে আমি একটি ছক আঁকছি, দেখো। আমরা বর্ণের সাথে কার চিহ্ন মিলিয়ে পড়ব। আচ্ছা, তোমরা এই কার চিহ্নটি আগে দেখেছো কেউ? সবাই দেখেছো? আচ্ছা, এটি উকার আর এটি বর্ণের কোথায় বসে বলো তো? এটি বর্ণের নিচে বসে। আচ্ছা, আমি এখন তোমাদেরকে বর্ণের সাথে কার চিহ্ন মিলিয়ে দেখাবো। প্রথমে কি আমি করে দেখাবো, তারপরে কি আমরা সবাই একসাথে করব, তাই না? এরপর তোমরা নিজেরা করবে, তখন কিন্তু আমি তোমাদেরকে বলে দিব না। তাহলে আমি করি, শুরু করি। দেখো আমি কিভাবে করছি। চ উ চু। দেখেছো তোমরা? আমি আরেকবার করে দেখাই তোমাদেরকে। চ উ চু। এবার আমরা বর্ণের সাথে কার চিহ্নের মিলকরণ নিয়ে আলোচনা করব। আমরা করি, শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক চর্চা। তাহলে আমরা দেখো তো একসাথে পারি কিনা। চ উ চু। চ উ চু। খুব সুন্দর, ঠিক আছে। এবার আমরা বর্ণের সাথে কার চিহ্নের মিলকরণ নিয়ে আলোচনা করব। তুমি করো, শিক্ষার্থী কর্তৃক চর্চা। তুমি বলো তো, তুমি দাঁড়াও।
বলো তো। খুব সুন্দর হয়েছে। আশামণি তুমি দাঁড়াও তো। এবার তোমরা সবাই বলো তো। খুব সুন্দর। তোমরা এর আগে কত নাম্বার পৃষ্ঠা খুলেছিলে মনে আছে? 73 পৃষ্ঠা। দেখো তো 73 পৃষ্ঠা একটা ছক আছে কিনা, পেয়েছো? এই যে আমি বোর্ডে যেভাবে ছকটা করেছি ঠিক ওরকম একটা ছক আছে, আছে না? ঠিক আছে, এখন তোমরা আমি যেভাবে পড়েছি তোমরা এভাবে পড়বে, ঠিক আছে? কিভাবে পড়েছিলাম মনে আছে তো? ঠিক আছে, এখন তোমরা ঠিক সেভাবে পড়বে। এই যে দেখো তো কিভাবে পড়েছি। আমরা দুইটা কাজ চিহ্ন কিন্তু পড়বো, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বইটা বন্ধ করি, ঠিক আছে? আমরা আজকে শিখেছি চয়ের সাথে উকার। এর আগে আমরা কিছু কাজ চিহ্ন শিখেছি না? আমাদের কি মনে আছে? তুমি দাঁড়াও তো, এটা কি বলো তো? গ আ গা গ রশি গি। দেখো তো মনে আছে কিনা আমরা কিভাবে পড়েছিলাম? গ ই গি, তাই না? তাহলে আবার বলি তো আমরা গ ই গি। খুব সুন্দর হয়েছে, বসো তুমি। বর্ণ বা শব্দাংশ মিলিয়ে শব্দ তৈরি বা পড়া, ওয়ার্ড ব্লেন্ডিং। শব্দ পড়া হচ্ছে বর্ণ বা শব্দাংশ মিলিয়ে শব্দ তৈরি করতে পারা। প্রতিটি শব্দের মধ্যে এক বা একাধিক বর্ণ বা শব্দাংশ থাকে। আমরা যখন শব্দ পড়ি তখন এ সকল বর্ণ বা শব্দাংশ মিলিয়ে একসাথে উচ্চারণ করে পড়ি। ত ব লা তবলা, মা লা মালা। বর্ণ বা শব্দাংশ মিলিয়ে পড়ার দক্ষতা শিক্ষার্থীকে অজানা শব্দ পড়তে সহায়তা করে। বর্ণ বা শব্দাংশ মিলিয়ে শব্দ তৈরির এই কাজটি 3 ধাপে করা হয়। আমি করি ধাপ 1। শিক্ষক প্রথমে বর্ণ বা শব্দাংশ মিলিয়ে শব্দ তৈরির কাজটি কিভাবে করতে হয় তা নিজে করে দেখান। ধাপ 2। শিক্ষক এবং শিক্ষার্থী একসাথে চর্চা করেন। এবং ধাপ 3। শিক্ষার্থী নিজে নিজে চর্চা করে, শিক্ষক ঘুরে ঘুরে দেখেন এবং প্রয়োজনে সহায়তা করেন। এখন বর্ণ বা শব্দাংশ মিলিয়ে শব্দ তৈরির এই কাজটি শ্রেণীকক্ষে কিভাবে চর্চা হয় তা জানব। আপনি প্রতিটি ধাপে ক্লিক করবেন এবং এক একটি ধাপ কিভাবে শ্রেণীকক্ষে চর্চা করবেন তা আলাদা আলাদাভাবে ভিডিও দেখে জানবেন। 3টি ধাপের চর্চার বর্ণনা পেতে হলে বর্ণনা বাটনে ক্লিক করবেন। আমি করি প্রথম ধাপে ক্লিক করুন। এবার আমরা শব্দ পড়া নিয়ে আলোচনা করব। আমি করি শিক্ষক কর্তৃক উপস্থাপন। এখন আমরা শব্দাংশের সাথে শব্দাংশ মিলিয়ে শব্দ পড়ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি প্রথমে তোমাদেরকে করে দেখাবো, তারপরে আমরা সবাইকে একসাথে করব এবং সবশেষে তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে বোর্ডে তাকাও, ঠিক আছে? আমি এখানে একটি শব্দ লিখেছি, দেখো আমি কিভাবে পড়ছি। কু চি কুচি। আমি আবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, কু চি কুচি। এবার আমরা শব্দ পড়া নিয়ে আলোচনা করব। আমরা করি শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক চর্চা। এবার আমরা একসাথে পড়ব, ঠিক আছে? কিন্তু তার আগে মনে রাখবে, আমি যেখানে আঙ্গুল দিব তোমরা সেখানেই পড়বে এবং সবশেষে একসাথে শব্দটি বলবো, ঠিক আছে? তাহলে আমরা একটু সবাই বোর্ডের দিকে তাকাই, সবাই বোর্ডের দিকে তাকাই, একসাথে বলবো, ঠিক আছে?
কু চি কুচি। সবাই একসাথে বলবো, আমি যেখানে আঙ্গুল দিচ্ছি সেখানে আগে বলবো, আর শেষে কি বলবো? শেষে আমরা শব্দটা উচ্চারণ করবো, ঠিক আছে? তাহলে আমরা বলি একসাথে, কু চি কুচি। খুব সুন্দর হয়েছে। আবার করি আমরা, কু চি কুচি। আমি যখন বোর্ডে আঙ্গুল দিব ঠিক তখনই তোমরা শুরু করবে, ঠিক আছে? তাহলে আরেকবার আমরা করি, কু চি কুচি। এবার আমরা শব্দ পড়া নিয়ে আলোচনা করব। তুমি করো শিক্ষার্থী কর্তৃক চর্চা। তুমি দাঁড়াও তো, তুমি বলো তো এবার। কুচি কুচি শিক্ষক এরপর দ্বিতীয় শব্দটি নিয়ে কাজ করবেন। শুনি ও লিখি বা শ্রুতি লিখন, ইংরেজিতে বলা হয় ডিকটেশন। কোনো কিছু শুনে লেখাকে শ্রুতি লিখন বলে। শ্রুতি লিখনের মাধ্যমে শিক্ষার্থীদের ধ্বনির সাথে নির্দিষ্ট বর্ণের লিখিত রূপে প্রকাশ করার দক্ষতা বৃদ্ধি পায়। শ্রুতি লিখন চর্চা শিক্ষার্থীদের সঠিক বানান করতে সহায়তা করে। শুনি ও লিখি বা শ্রুতি লিখন, ডিকটেশন। শুনি ও লিখি কাজটি 2 ধাপে করা হয়। ধাপ 1, শিক্ষক কাজটি আগে নিজে করে দেখান। ধাপ 2, শিক্ষক মুখে বর্ণ বা শব্দাংশ বা শব্দ বলবেন, শিক্ষার্থীরা শুনে নিজে নিজে খাতায় বর্ণ বা শব্দাংশ বা শব্দ লিখবে। এখন শুনি ও লিখির কাজটি শ্রেণীকক্ষে কিভাবে হয় তার একটি চর্চা দেখব। আমি করি শিক্ষক কর্তৃক উপস্থাপন। এখন আমরা শুনে শব্দাংশ লেখার কাজটি করব, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে কিছু শব্দাংশ বলবো, তোমরা লিখবে। প্রথমটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, তাহলে সবাই বোর্ডের দিকে তাকাও, দেখো আমি কিভাবে করছি। আমি একটি শব্দাংশ বলছি, ঘু। আমি কি বললাম? ঘু। দেখো আমি লিখছি ঘু। আমি বললাম ঘু, তারপরে লিখেছি। তুমি করো শিক্ষার্থী কর্তৃক চর্চা। এখন তোমরা তোমাদের খাতায় এই শব্দাংশগুলো লিখবে। আমি কিছু শব্দাংশ বলবো, ঠিক আছে? তোমরা লিখবে এবং যাদের লেখা শেষ হবে সাথে সাথে কী করবে জানো? জানো কি করবে? যাদের লেখা শেষ হবে খাতা তুলে দেখাবে, এইভাবে উপরে উঠে দেখাবে যেন আমি দেখতে পারি, ঠিক আছে? লেখা শেষ করতে হবে কিন্তু। তাহলে সবাই সবার খাতা খোলো, বাংলা খাতা। তাহলে আমি এখন বলছি, তোমরা লেখো কা। হ্যাঁ, এখানে লেখো। লেখা হয়েছে? তাহলে এখন আমি আরেকটি শব্দাংশ বলছি, তোমরা শোনো, ঠিক আছে? গি। সবাই লেখো তো। লিখেছ? কাকা লেখা হয়েছে? লেখা হয়েছে? সবার লেখা হয়েছে। এভাবে শিক্ষক শ্রুতি লিখনের কাজটি আমি করি এবং তুমি করো পদ্ধতি অনুসরণ করে চর্চা করাবেন। বাক্য বা অনুচ্ছেদ পড়া, ডিকোডেবল অনুচ্ছেদ পঠন, সেন্টেন্স অর ডিকোডেবল টেক্সট রিডিং। শিক্ষার্থীদের জানা বর্ণ দিয়ে তৈরি শব্দযোগে গঠিত অনুচ্ছেদকে ডিকোডেবল টেক্সট বলা হয়। এই অনুচ্ছেদে ব্যবহৃত শব্দের সকল বর্ণ শিক্ষার্থীরা চিনে থাকে, তাই অনুচ্ছেদের সকল শব্দই শিক্ষার্থীরা পড়তে সক্ষম হয়। শিক্ষার্থীরা নিজে নিজে ডিকোডেবল অনুচ্ছেদ পড়ার চর্চা করে বিধায় তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়, যা তাকে স্বাধীন পাঠক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। কাকা ও খোকা। বিকেলবেলা কাকা ও খোকার খিদে পেয়েছে। কাকা ও খোকা বাজারে যায়। কাকা খই চান, খোকা খাজা চায়। খই ও খাজা কই? বাক্য বা অনুচ্ছেদ পড়া শ্রেণীকক্ষে চর্চা। বাক্য বা অনুচ্ছেদ পড়ার কাজটি 2 ধাপে করা হয়। ধাপ 1, যেহেতু বাক্য বা অনুচ্ছেদটির সকল বর্ণ বা কার চিহ্ন শিক্ষার্থীর পূর্ব থেকে শেখা, তাই প্রথমে শিক্ষার্থীরা নিজেরা অনুচ্ছেদটি পড়ার চর্চা করে। ধাপ 2,
অনুচ্ছেদটি শিক্ষক ও শিক্ষার্থী একসাথে পড়ে, অর্থাৎ প্রথমে শিক্ষক পড়বে এবং শিক্ষার্থীরা শিক্ষকের সাথে সাথে পড়বে। বাক্য বা অনুচ্ছেদ পড়ার কাজটি শ্রেণীকক্ষে কিভাবে হয় তার চর্চা দেখব। প্রথম ধাপে ক্লিক করুন। এখন তোমরা এই অনুচ্ছেদটা পড়বে, ঠিক আছে? আঙ্গুল রেখে রেখে পড়বে, জোরে জোরে পড়বে, আমি কিন্তু শুনবো। সবাই পড়ো। চিকু ওর চাচা এই যে এখানে পড়ো বাবা, এখানে পড়ো। চাকা চাই এক চাকা চাচা কি চাও চাই চাচি চা কই এই চা খা। পড়ার 5টি মৌলিক উপাদানের একটি অন্যতম উপাদান হচ্ছে বোধগম্যতা। বোধগম্যতা কি? বোধগম্যতা হল কোনো কিছু পড়ে বুঝতে পারা। পঠন বোধগম্যতার জন্য দরকার হল বুঝে পড়তে পারা। পড়ার আসল উদ্দেশ্য হল পঠিত বিষয়ের অর্থ উদ্ধার করা বা বোঝা। পড়ার 2টি অংশ থাকে। সাংকেতিক চিহ্নগুলোকে বর্ণ হিসেবে চিনতে পারার মাধ্যমে শব্দগুলো উচ্চারণ করতে পারা, যাকে বলে ডিকোডিং, এবং পুরো লেখাটির অর্থ উদ্ধারের মাধ্যমে বুঝতে পারা, যাকে বলে বোধগম্যতা বা আন্ডারস্ট্যান্ডিং। এই 2টি অংশের মধ্যে বোধগম্যতাই হচ্ছে পড়ার মূল উদ্দেশ্য। বোধগম্যতার ফলেই শিক্ষার্থীরা কোনো কিছু পড়ে তার অর্থ বুঝতে পারে। বোধগম্যতার গুরুত্ব অপরিসীম। বোধগম্যতা কেন প্রয়োজন তা আমরা পরবর্তী অংশে জানব। আপনি হোম বাটনে ফিরে যান অথবা নিচের পরবর্তী বাটনে ক্লিক করুন। বোধগম্যতা কেন গুরুত্বপূর্ণ? পড়া হচ্ছে কোনো পাঠ বা পাঠ্যাংশ পড়ে বুঝতে পারা। শুধু ডিকোড করা নয়, বরং পঠিত বিষয়টি বুঝতে পারাই পড়ার মূল উদ্দেশ্য। যে সকল শিক্ষার্থী বুঝে পড়তে পারে তারা পঠিত অনুচ্ছেদ থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। বোধগম্যতার চর্চায় শিক্ষক শিক্ষার্থীদের বোধগম্যতার পর্যায় নিয়মিত যাচাই ও পরিবীক্ষণ করতে পারবেন এবং শিক্ষার্থীরাও নিজেদের বোধগম্যতার মাত্রা পর্যবেক্ষণ করতে পারে। বোধগম্যতার চর্চা একটি অনুচ্ছেদ পড়ার সময়, আগে ও পরে করানো হয়। আমরা এর পরের অংশে শ্রেণীকক্ষে বোধগম্যতার চর্চা সম্পর্কে জানব। হোম বাটনে ক্লিক করুন। শ্রেণীকক্ষে বোধগম্যতার চর্চা। শিক্ষার্থীদের বোধগম্যতার জন্য শ্রেণীকক্ষে যে 2টি কাজ করা হয় তা হল 1. পূর্বানুমান এবং 2. প্রশ্ন উত্তর। এবার পূর্বানুমান বাটনে ক্লিক করুন। পূর্বানুমান। পূর্বানুমান যাচাইয়ের জন্য শিক্ষক প্রথমে পাঠ সংশ্লিষ্ট ছবি দেখিয়ে পাঠটি কী নিয়ে হতে পারে তা নিয়ে অনুমান ভিত্তিক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন। শিক্ষক সঠিক মানগতি, অভিব্যক্তি, স্বরের ওঠানামা, শুদ্ধ উচ্চারণের সাথে গল্পটি শিক্ষার্থীদের পড়ে শোনাবেন। পড়া শেষে শিক্ষক 2-3 জন শিক্ষার্থীর নিকট থেকে শুনবেন তাদের পূর্বানুমান সঠিক ছিল কিনা এবং প্রয়োজনীয় আলোচনা করবেন। এখন পূর্বানুমানের কাজটি শ্রেণীকক্ষে কিভাবে চর্চা করা হয় তা একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি। ভিডিও বাটনে ক্লিক করুন। ভিডিও দেখা শেষে হোম বাটনে ক্লিক করলে প্রশ্ন উত্তরের অংশে ফিরে যাবেন। পূর্বানুমান। শিক্ষক পাঠের নির্দিষ্ট ছবি দেখিয়ে গল্পের বিষয়বস্তু সম্পর্কে পূর্বানুমানের জন্য কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন। যেমন, আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি? বলো তো, গল্পটি কি নিয়ে হতে পারে? দেখো তো এই ছবিতে কি কি দেখতে পাচ্ছ? একটি ঘর দুটি মানুষ। একটা ঘর 2টা মানুষ। তুমি? একটি ঘর 3টা মানুষ। একটা ঘর 3 জন মানুষ। ঠিক আছে, এই গল্পটার নাম হচ্ছে চিকু ও চাচা। হ্যাঁ, এখন কি বলতে পারবে গল্পটা কি নিয়ে হতে পারে? ম্যাম, গল্পটা চিকু ও চাচাকে নিয়ে। চিকু আর চাচাকে নিয়ে হবে। আর তুমি? চিকু ও চাচা। চিকু আর চাচাকে নিয়ে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন পড়ে দেখি, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? গল্প পড়া। চিকু ও চাচা। চিকু কি চাও? চাকা চাই। এই এক চাকা।
চাচা কি চাও? চা চাই। চাচি চা কই? এই চা, চা খাও। শিক্ষক এভাবে সঠিক মানগতি, অভিব্যক্তি, স্বরের ওঠানামা, শুদ্ধ উচ্চারণের সাথে গল্পটি শিক্ষার্থীদের পড়ে শোনাবেন। পূর্বানুমান যাচাই। এখানে গল্প পড়ানোর পূর্বে ছবি দেখিয়ে গল্পটি সম্পর্কে যে পূর্বানুমান করতে বলা হয়েছিল তার সাথে গল্পের বিষয়বস্তুর মিলকরণের কাজ করানো হয়। শিক্ষক ২-৩ জন শিক্ষার্থীর নিকট থেকে শুনবেন তাদের পূর্বানুমান সঠিক ছিল কিনা এবং প্রয়োজনীয় আলোচনা করবেন। পূর্বানুমান যাচাইয়ের কাজ যে কোনো গল্প পড়ানোর প্রথম দিন চর্চা করানো হয়ে থাকে। তোমরা যে বলেছিলে মিলেছে? প্রশ্ন উত্তর। এখন আমরা শ্রেণীকক্ষে বোধগম্যতার প্রশ্ন উত্তরের কাজটি দেখব। বোধগম্যতার প্রশ্ন উত্তরের কাজটি ৩ ধাপে করা হয়। ধাপ ১, আমি করি। শিক্ষক প্রথমে প্রশ্নটির উত্তর কিভাবে খুঁজে বের করতে হয় তা নিজে করে দেখান। ধাপ ২, আমরা করি। শিক্ষক ও শিক্ষার্থী একসাথে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি খুঁজে বের করে। ধাপ ৩, তুমি করো। শিক্ষার্থীরা নিজে নিজে তৃতীয় প্রশ্নের উত্তরটি খুঁজে বের করার চর্চা করে। প্রথম ধাপে ক্লিক করুন। শিক্ষক নির্দেশিকা দেখে প্রথম প্রশ্নটি করবেন। প্রশ্নটি করার পর তিনি বলবেন যে এর উত্তর হ্যাঁ অথবা না হতে পারে। এখন আমরা প্রতিদিন কি করি গল্প পড়ার পর বলো তো? মনে আছে? হাত তুলে প্রশ্নের উত্তর বের করি, তাই না? তাহলে আমরা আজকে পারবো? প্রথম প্রশ্নের উত্তর কে বের করে বলো তো? আমি বের করি। ভেরি গুড, ও খুব মনে রেখেছে ভালো করে। তাহলে প্রথম প্রশ্নটা বলি, হ্যাঁ? চিকু কি চাকা চায়? এই প্রশ্নের উত্তরটা আমি বের করব। উত্তরটা হ্যাঁ অথবা না হবে। শিক্ষক গল্পটি আবার পড়বেন এবং উত্তর যেখানে আসে সেই পর্যন্ত পড়ে থামবেন এবং হাত ওঠাবেন। চিকু ও চাচা, চিকু কি চাও? চাকা চাই। আমি হাত তুলেছি কারণ উত্তরটা আমি পেয়েছি। উত্তরটা হচ্ছে হ্যাঁ, চিকু চাকা চাই। শিক্ষক পুরো উত্তরটি বলবেন। তোমরা এই পড়তে শিখি বইয়ের এই বক্সটা দেখতে পেয়েছো? এখানে দেখো, যেহেতু উত্তরটা হ্যাঁ হয়েছে এজন্য আমি এই টিক চিহ্নের উপর হাত রেখেছি। সবাই বুঝতে পেরেছো? দেখতে পেয়েছো? এ পর্যায়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা একসাথে এই চর্চাটি করবেন। এবার শিক্ষক নির্দেশিকা দেখে দ্বিতীয় প্রশ্নটি করবেন। প্রশ্নটি করার পর তিনি বলবেন যে এর উত্তর হ্যাঁ অথবা না হতে পারে। এবার দ্বিতীয় প্রশ্নটা কারা বের করে? হ্যাঁ, আমি আর তোমরা মিলে আমরা বের করি। ভেরি গুড। প্রশ্নটা হচ্ছে চাচা কি চা চায়? এভাবে শিক্ষক গল্পটি আবার পড়বেন এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর যেখানে আসে সেই পর্যন্ত পড়ে থামবেন এবং শিক্ষক ও শিক্ষার্থী একসাথে হাত উঠাবে। আমি পড়ি, পড়ার পরে যখন উত্তর পাবো তখন হাত তুলবো। চিকু ও চাচা, চিকু কি চাও? চাকা চাই। এই এক চাকা। চাচা কি চাও? চা চাই। উত্তর পেয়েছি না? আচ্ছা, উত্তরটা হচ্ছে হ্যাঁ, চাচা চা চাই। তাহলে এখানে দেখো এই 2 নম্বরেও 2টা বক্স আছে। হ্যাঁ টিক চিহ্ন আছে, ক্রস চিহ্ন আছে। যেহেতু হ্যাঁ হয়েছে তাহলে আমরা দেখো আমি এখানে হাত রেখেছি, তোমরাও এই টিক চিহ্নের উপরে সবাই হাত রাখবে। দেখেছো? হ্যাঁ, তুমি রেখে। এ পর্যায়ে শিক্ষার্থীরা নিজে নিজে উত্তর খুঁজে বের করবে। শিক্ষক নির্দেশিকা দেখে তৃতীয় প্রশ্নটি করবেন। প্রশ্নটি করার পর তিনি বলবেন যে এর উত্তর হ্যাঁ অথবা না হতে পারে। 3 নম্বর প্রশ্ন উত্তর কারা বের করে? শুধু তোমরা বের করো, তাই না? তাহলে প্রশ্নটা পড়ি। চাচা কি খই চায়? উত্তরটা হ্যাঁ অথবা না হবে। আমি পড়ছি, উত্তর পেলে তোমরা হাত তুলবে। শিক্ষার্থীরা হাত উঠালে শিক্ষক থামবেন এবং দেখবেন কতজন শিক্ষার্থী হাত উঠিয়েছে। শিক্ষক ৩-৪ জন শিক্ষার্থীকে জিজ্ঞেস করবেন, প্রয়োজনে সহায়তা করবেন।
চিকু ও চাচা। চিকু কি চাও? চাকা চাই। এই এক চাকা। চাচা কি চাও? চা চাই। হাত তোলনি, কারণ ও তো চা চাচ্ছে, খই তো চায় নাই, তাই না? তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, হাত তুলবে, কারণ এখানে তো না হবে। চাচা যেহেতু চা চেয়েছে, খই তো চায় নাই, যার জন্য এখানে আমরা হাত তুলবো। উত্তরটা পেয়েছি, কিন্তু উত্তরটা হবে না, চাচা খই চায় না। সবাই বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা দেখো দুটো বক্স আছে, টিক চিহ্ন আর ক্রস চিহ্ন। না হয়েছে, তাহলে আমরা এই ক্রস চিহ্নের উপরে হাত রাখবো। সবাই রেখেছো? ভেরি গুড। তাহলে সবাই সবার জন্য আমরা এবার একটা হাততালি দিই। আমরা সবাই পেরেছি। ভেরি গুড। এভাবে বোধগম্যতার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং উত্তর খুঁজে বের করার জন্য শিক্ষার্থীদের গল্পটি আবার পড়ে শোনানো হয়। এখানে আমরা হ্যাঁ না দিয়ে প্রশ্ন উত্তর চর্চা করেছি। এছাড়াও বোধগম্যতা যাচাইয়ের জন্য পর্যায়ক্রমে সহজ থেকে কঠিন প্রশ্নের ধারাবাহিকতা, যেমন কে, কি, কোথায়, কেন, কিভাবে, কখন ইত্যাদি প্রশ্ন উত্তর মৌখিকভাবে এবং পরবর্তীতে লিখিতভাবে চর্চা করানো হয়। শব্দভাণ্ডার কি? পড়ার 5টি মৌলিক উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান হল শব্দভাণ্ডার। শব্দভাণ্ডার হচ্ছে একগুচ্ছ অর্থবোধক শব্দ যা বাক্যের অর্থ বুঝতে সহায়তা করে। বিদ্যালয়ে আসার আগেই শিশুরা তাদের চারপাশের পরিবেশ থেকে অনেক নতুন নতুন শব্দ শিখে আসে, কিন্তু শিশু বিদ্যালয়ের পাঠ্য বইয়ে এমন কিছু নতুন শব্দের সাথে পরিচিত হয় যার অর্থ না জানা থাকলে বাক্য বা অনুচ্ছেদ পড়ে বুঝতে পারে না, এবং এ সকল নতুন শব্দ শিশুকে পরিকল্পিতভাবে শেখাতে হয়। চলুন একটা উদাহরণ দেখা যাক। স্ক্রিনের অনুচ্ছেদটি পড়ুন। এখানে একতারা এবং ঐরাবত শব্দ দুটো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর কাছে অপরিচিত মনে হতে পারে। এই নতুন শব্দ শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে শেখাতে হবে। শব্দভাণ্ডারের জন্য সেই সকল শব্দ নির্বাচন করা হয় যা একজন শিক্ষার্থীর বর্তমান বা নিকট ভবিষ্যতের পাঠ্য বইয়ের বিষয়বস্তু পড়ে বোঝার জন্য তার অর্থ জানা প্রয়োজন। শব্দভাণ্ডারের টায়ার সমূহ। স্ক্রিনে কয়েকটি শব্দ দেখতে পাচ্ছেন। বলতে পারবেন এখানে কোন শব্দগুলো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পরিবার থেকে শিখে আসে, কোনগুলো বিদ্যালয়ে এসে শিখে, কোনগুলো দ্বিতীয় শ্রেণীতে সচরাচর ব্যবহার হয় না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। মা, বাবা শব্দ দুটো পরিবার থেকে শিখে আসে। মৌ ও প্রচুর শব্দ চারপাশের পরিবেশ বা পাঠ্যপুস্তক থেকে শেখে, এবং স্ট্র্যাটোস্ফিয়ার, আইসোটোপ ইত্যাদি শব্দ দ্বিতীয় শ্রেণীতে সচরাচর ব্যবহার হয় না। এভাবে শব্দ নির্বাচনের বিষয়টি বিবেচনা করে শব্দসমূহকে 3 টায়ারে ভাগ করা হয়: টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3। 3টি টায়ারে পর্যায়ক্রমে ক্লিক করুন। টায়ার 1। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ ছাড়াই শিক্ষার্থীরা সাধারণত পরিবার ও পরিবেশ থেকে কথোপকথনের মধ্য দিয়ে এই টায়ারের শব্দসমূহ শিখে থাকে, যেমন মা, বাবা, ছোট, বড়, বাড়ি ইত্যাদি। হোম বাটনে অথবা স্ক্রিনের নিচে পরবর্তী বাটনে ক্লিক করুন। টায়ার 2। এ টায়ারের শব্দসমূহ বিভিন্ন পাঠ্য বিষয় এবং চারপাশের পরিবেশে সচরাচর ব্যবহৃত হয় এবং যার অর্থ শিক্ষার্থীকে জানতে হয়। এই শব্দগুলো পরবর্তীতে বাক্য বা অনুচ্ছেদ পড়ে বুঝতে শিক্ষার্থীকে সহায়তা করে। এ টায়ারের শব্দগুলোর অর্থ শিক্ষার্থীরা সচরাচর জানে না, কিন্তু পঠিত বিষয়ের অর্থ বোঝার জন্য জানা প্রয়োজন। যেমন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর জন্য টায়ার 2 এর শব্দ হল মৌ, প্রচুর ইত্যাদি। হোম বাটনে অথবা
স্ক্রিনের নিচে পরবর্তী বাটনে ক্লিক করুন। টায়ার ৩, যে বিশেষায়িত শব্দসমূহ শিক্ষার্থীর বর্তমান শ্রেণীতে সচরাচর ব্যবহার হয় না কিন্তু পরবর্তী কোনো শ্রেণীর জন্য প্রয়োজন হতে পারে, সেই সকল শব্দসমূহ এই টায়ারের অন্তর্ভুক্ত। যেমন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর জন্য টায়ার ৩ শব্দ হতে পারে স্ট্র্যাটোস্ফিয়ার, আইসোটোপ ইত্যাদি। এ সকল নতুন শব্দ শিশুকে পরিকল্পিতভাবে শেখাতে হয়। আমরা এতক্ষণ শব্দ নির্বাচনে শব্দসমূহকে যে বিশেষ ৩ টায়ারে ভাগ করা যায় সেই বিষয়ে জানলাম। পরবর্তী সেকশনে আমরা শব্দ ভাণ্ডারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। হোম বাটনে ক্লিক করি। শব্দ ভাণ্ডারের প্রয়োজনীয়তা। একজন সার্থক পাঠক হতে হলে শব্দকে ডিকোড করতে এবং তার অর্থ বুঝতে পারতে হবে। আর অর্থ বুঝতে হলে শিক্ষার্থীর ভাণ্ডারে শব্দটি থাকতে হবে। কোনো পাঠ বোধগম্য হতে হলে সেই পাঠে ব্যবহৃত সকল শব্দের অর্থ জানা প্রয়োজন। কোনো পাঠের বোধগম্যতা নির্ভর করে শব্দের অর্থ বুঝতে পারার উপর। যার শব্দভাণ্ডার যত বেশি তার বোধগম্যতার দক্ষতা তত বেশি। নতুন শোনা শব্দের অর্থ শিক্ষার্থীদের জানা না থাকলে তা তাদের কাছে অর্থহীন আওয়াজ বা ধ্বনি হিসেবে থেকে যায়। তাই প্রতিদিনই পরিকল্পনা মাফিক কিছু নতুন শব্দ তাকে শেখানো প্রয়োজন। শব্দভাণ্ডার কেন প্রয়োজন তা বোঝার জন্য চলুন তা একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি। ট্রেগনেল জেড হচ্ছে এক ধরনের জেড যা দিয়ে যে কোনো জায়গা থেকে জেড করা যায়। সাধারণ জেড থেকে ট্রেগনেল জেড একটু আলাদা। ট্রেগনেল জেডে আলাদাভাবে ওয়াক্র দিয়ে সংযোগের প্রয়োজন নেই। ট্রেগনেল জেড বর্তমানে খুবই ছোট আর হালকা। 1973 সালে তৈরি প্রথম ট্রেগনেল জেড ছিল 1 কেজি ওজনের। স্ক্রিনের লেখা অনুচ্ছেদটি হয়তো সকলেই পড়তে পারছি। অনুচ্ছেদটির বক্তব্য কি আমাদের কাছে পরিষ্কার? সম্ভবত অনেকের কাছেই নয়। এখন আমরা ট্রেগনেলের পরিবর্তে মোবাইল, জেডের পরিবর্তে টেলিফোন এবং ওয়াক্রর পরিবর্তে তার ব্যবহার করে অনুচ্ছেদটি আরেকবার পড়ি। মোবাইল টেলিফোন হচ্ছে এক ধরনের টেলিফোন যা দিয়ে যে কোনো জায়গা থেকে টেলিফোন করা যায়। সাধারণ টেলিফোন থেকে মোবাইল টেলিফোন একটু আলাদা। মোবাইল টেলিফোনে আলাদাভাবে তার দিয়ে সংযোগের প্রয়োজন নেই। মোবাইল টেলিফোন বর্তমানে খুবই ছোট আর হালকা। 1973 সালে তৈরি প্রথম মোবাইল টেলিফোন ছিল 1 কেজি ওজনের। দ্বিতীয় অনুচ্ছেদটি পড়ার সময় এর অর্থ কি আমাদের কাছে পরিষ্কার হয়েছে? প্রথম অনুচ্ছেদটি পড়ার সময় ধারণা পরিষ্কার না হওয়ার কারণ কি ছিল? আমরা প্রথম অনুচ্ছেদটি সকলেই পড়তে পেরেছি, কিন্তু এর অর্থ আমাদের কাছে বোধগম্য হয়নি। দ্বিতীয় অনুচ্ছেদটিও সকলে পড়তে পেরেছি এবং এর অর্থ আমাদের কাছে বোধগম্য হয়েছে। এক্ষেত্রে প্রথম অনুচ্ছেদে ট্রেগনেল, জেড এবং ওয়াক্র এই 3টি শব্দের অর্থ আমাদের শব্দভাণ্ডারে নেই এবং যার অর্থ আমাদের জানা নেই। কিন্তু দ্বিতীয় অনুচ্ছেদে ট্রেগনেল, জেড ও ওয়াক্র এই 3টি শব্দের পরিবর্তে যথাক্রমে মোবাইল, টেলিফোন এবং তার এই 3টি পরিচিত শব্দের ব্যবহারের কারণে আমরা সবাই তার অর্থ বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখতে পেলাম মাত্র 3টি শব্দের অর্থ আমাদের জানা না থাকায় পুরো অনুচ্ছেদটির অর্থ আমরা বুঝতে পারিনি। শব্দভাণ্ডারের কাজ। শব্দভাণ্ডার শিখনে প্রতিদিন 2টি করে শব্দ শেখাতে হবে। কোন দিন কোন কোন শব্দ শেখাতে হবে তা আগে থেকেই নির্দিষ্ট করা প্রয়োজন। শব্দভাণ্ডারে যে 3টি কাজ করা হয় তা হল: 1.
শব্দটির স্পষ্ট ও শুদ্ধভাবে উচ্চারণ শেখানো। 2. শব্দটির অর্থ শেখানো। 3. নতুন শব্দটি সঠিকভাবে বাক্যে ব্যবহার করতে শেখানো। আসুন এবার আমরা শেখানোর সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে জানি। শব্দভাণ্ডারের প্রতিটি শব্দ নিম্নোক্তভাবে শেখানো হয়। সঠিক উচ্চারণে শব্দটি বলা, শব্দটির অর্থ বুঝিয়ে দেয়া, শব্দটি ব্যবহার করে বাক্য গঠন, শিক্ষার্থীদের নতুন বাক্য গঠন করতে বলা। শব্দভাণ্ডার শেখানোর জন্য শিক্ষক প্রথমে গল্প বা অনুচ্ছেদটি থেকে 1 বা 2টি শব্দ নির্বাচন করবেন। এরপর ক্লাসে গল্প বা অনুচ্ছেদটি পড়ানোর আগে শব্দটির সাথে পরিচিত করাবেন। শব্দভাণ্ডারের প্রতিটি শব্দ শেখানোর কাজ 3টি ধাপে চর্চা করা হয়। ধাপ 1, আমি করি। শিক্ষক প্রথমে কাজটি নিজে করে দেখান। ধাপ 2, আমরা করি। শিক্ষক ও শিক্ষার্থী কাজটি একসাথে করে। এবং ধাপ 3, তুমি করো। শিক্ষার্থীরা কাজটি নিজে নিজে চর্চা করে। আপনি প্রতিটি ধাপে ক্লিক করবেন এবং এক একটি ধাপ কিভাবে শ্রেণীকক্ষে চর্চা করবেন তা আলাদা আলাদাভাবে ভিডিও দেখে জানবেন। বর্ণনা বাটনে ক্লিক করলে কাজটি কিভাবে শ্রেণীকক্ষে চর্চা করবেন তা জানতে পারবেন। প্রথম ধাপে ক্লিক করুন। ধাপ 1, আমি করি। এ ধাপে শিক্ষক প্রথমে কাজটি কিভাবে করতে হয় তা নিজে করে দেখান। শব্দভাণ্ডারের প্রতিটি শব্দ শেখানোর প্রথম ধাপের কাজটি শ্রেণীকক্ষে কিভাবে চর্চা করা হয় তা একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি। আমি করি, শিক্ষক কর্তৃক উপস্থাপন। শিক্ষক প্রথমে গল্পটি থেকে একটি নতুন শব্দ বলবেন। শিক্ষক পড়তে শিখে বইতে ছবি থাকলে তা শিক্ষার্থীদের দেখাবেন। শব্দটির অর্থ বলবেন এবং শব্দটি ব্যবহার করে একটি বাক্য বলবেন। আজকে আমরা একটা নতুন গল্প পড়ব, ঠিক আছে? কিন্তু এই গল্প পড়ার আগে তার থেকে 2টা নতুন শব্দ শিখব। আমরা পারবো না? ঠিক আছে। আমরা আজকে যে গল্প পড়ব তার থেকে প্রথম শব্দটা হলো চাকা। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমার কাছে দেখতে পাচ্ছ চাকার ছবি? সবাই দেখতে পাচ্ছ? এই যে সেই চাকা। চাকা শব্দের অর্থ গোলাকার বা চক্রাকার। তোমরা সবাই গাড়ির চাকা দেখেছো? কেমন দেখতে? গোল না? এই তো, সেই গাড়ির চাকায় হচ্ছে গোল বা চক্রাকার। তাহলে চাকা শব্দের অর্থ গোলাকার বা চক্রা। আচ্ছা, এবার আমি চাকা দিয়ে একটি বাক্য বলছি, ঠিক আছে? তোমরা সবাই শুনবে কিন্তু। চাকা দিয়ে আমি একটি বাক্য বলছি। গরুর গাড়ির 2টি চাকা আছে। মনোযোগ দিয়ে সবাই কিন্তু শুনবে। গরুর গাড়ির 2টি চাকা আছে। আমরা করি, শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক চর্চা। এ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে শব্দটি বলবে, শব্দটির অর্থ বলবে এবং শব্দটি ব্যবহার করে বাক্য বলবে। এখন আমরা একসাথে শব্দটি বলবো। কি পারবো না সবাই? তাহলে ঠিক আছে, আমরা একসাথে বলি শব্দটি চাকা। আবার বলি চাকা। এর অর্থ হলো গোলাকার বা চক্রাকার। যেমন গাড়ির চাকা। আবার বলি, এর অর্থ হলো গোলাকার বা চক্রাকার। যেমন গাড়ির চাকা। আমি যে বাক্যটা বলেছি এটাই আবার কি আমরা সবাই একসাথে বলি, ঠিক আছে? তাহলে আমারটা শোনো। গরুর গাড়ির 2টি চাকা আছে। তাহলে আবার বলি আমরা, গাড়ির 2টি চাকা আছে। তুমি করো, শিক্ষার্থী কর্তৃক চর্চা। এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের একটি নতুন বাক্য বলতে সহায়তা করবেন। তোমরা এই চাকা দিয়ে বাক্য বলতে পারবে? নতুন কোনো বাক্য পারবে? কে কে পারবে? তুমি পারবে? আচ্ছা বলো তো। চাকা গোল হয়। চাকা গোল হয়। আচ্ছা ঠিক আছে। এ পর্যায়ে শিক্ষক ঘুরে ঘুরে শিক্ষার্থীদের বাক্য বলা শুনবেন।
প্রয়োজনে তিনি সহায়তা করবেন এবং নির্দিষ্ট সময় শেষে 4-5 জন শিক্ষার্থীকে সকলের উদ্দেশ্যে তাদের বাক্যগুলো বলতে বলবেন। শিক্ষার্থী বলতে না পারলে প্রয়োজনে সহায়তা করবেন। এখন তোমরা কি করবে জানো? এই চাকা শব্দ দিয়ে নতুন নতুন বাক্য বানাবে, ঠিক আছে? নতুন নতুন বাক্য বানিয়ে তোমরা জুটি, তুমি আর তুমি একজন জুটি, তুমি আর তুমি একজন জুটি, তোমরা নতুন নতুন বাক্য বানাবে, একজন আরেকজনকে পড়ে শোনাবে, ঠিক আছে? কি পারবে না? তাহলে দেখো তো নতুন নতুন বাক্য বানাও তো তোমরা নিজেরা মিলিয়ে বানাও তো তোমরা। দেখো তো কি কি হতে পারে চাকা দিয়ে, কে বলতে পারবে? তোমরা দুজনে বানিয়েছো একসাথে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি বলো। চাকা গোল হয়। খুব সুন্দর। আর কে বলতে পারবে? আর কে বল? আচ্ছা ঠিক আছে, তুমি ওটাই বলছো, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করবো, আমরা আরো নতুন নতুন বাক্য, ঠিক আছে, বানাবো, বাসায় গিয়ে চিন্তা করবো আর কি কি বাক্য হতে পারে। কি পারবো না? ঠিক আছে। এবার শিক্ষক দ্বিতীয় শব্দটি নিয়ে কাজ করবেন। এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের একটি নতুন বাক্য বলতে সহায়তা করবেন। এখন তোমরা চা দিয়ে নতুন বাক্য কে কে বলতে পারবে? তুমি পারবে? আমরা প্রতি সকালে চা খাই। আমরা প্রতিদিন